হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, একটু কমেন্টে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, আমরা একটা কমেন্ট দেখছি যে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে সাউন্ড ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। আহ, আমরা শুরু করি। তো আজও একটু সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেই, কারণ অনেকে হয়তো নতুন জয়েন করতে পারে। আমি মাহমুদ হাসান। আমি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতেছি। এবং আমার আরেকটা ছোট্ট পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশের রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েটের একজন শিক্ষক, সিভিল ডিপার্টমেন্টের একজন শিক্ষক। আমি আসলে আপনাদেরকে হায়ার স্টাডি বিষয়ে আগ্রহী করার জন্যই, আমার মেন লক্ষ্য হচ্ছে আগ্রহী করা। সাথে সাথে আম, দেখা যাচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট আছে। তারপরে আমার, আমি যে এলাকাতে বিলং করি, আমি যে গ্রামে গড়ে উঠেছি, যেমন আমার গ্রাম হচ্ছে জামিরা গ্রাম, খুলনা জেলাতে। তো আমার অনেক পরিচিত ছোট ভাইরা আছে, তারাও অনেক কিছু জিজ্ঞাসা করেছে, ভাইয়া কিভাবে যাওয়া যায়, কিভাবে হায়ার স্টাডি করা যায়। তো আমার মনে হয়েছে যে আমি এই প্ল্যাটফর্ম থেকে যদি আমি শেয়ার করি বা আমার লার্নিং গুলোকে শেয়ার করি, তাহলে এটা মনে হয় আমার স্টুডেন্টস প্লাস যারা আমার ছোট ভাই বোন যারা আছে, যারা আগ্রহী, ইভেন আপনাদের জন্য যারা আপনারা দেখছেন, ফলো করতেছেন, তাদের জন্য মনে হয় অনেকটা হেল্পফুল হবে। যার কারণেই এই ক্লাসগুলো নেওয়া। তো আমার গত সপ্তাহের ক্লাসটা ছিল আহ, একই ক্লাসের কন্টিনিউশন। তো গত সপ্তাহে আমি শুরু করেছিলাম, যেটা দিয়ে আমি একটু রিভিউ করি, মানে জাস্ট গত ক্লাসটার একটা সংক্ষিপ্ত রিভিউ দেই। মানে যাকে বলে আছে মেমোরি রিফ্রেশিং আর কি, যে আমি কি আলোচনা করেছিলাম। তো লাস্ট উইকে আমি আলোচনা করেছিলাম যে এসওপি কি, এবং এসওপি নিয়ে বিশদ কথাবার্তা বলেছিলাম। এসওপির ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, প্লাস কেন গুরুত্বপূর্ণ, এটা হায়ার স্টাডির ক্ষেত্রে কতটা ইম্প্যাক্টফুল, এবং কিভাবে এসওপির মাধ্যমে আপনাদেরকে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্যানেল অথবা যারা অ্যাডমিশন কমিটিতে থাকে, এই অ্যাডমিশন কমিটি আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে এবং আপনি অ্যাডমিশন নিশ্চিত করবেন কিভাবে, এইগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আমি করেছিলাম। তারপর এসওপির আলোচনা শেষে আমি চেষ্টা করেছিলাম যে কিভাবে একটা এসওপি লিখতে হয়। তারপর এসওপি এর 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 গুরুত্ব, আরো কিছু গুরুত্ব আমি বলেছিলাম, যেমন এটা আপনার কমিউনিকেশন স্কিলকে একটা ইউনিভার্সিটির সামনে রিপ্রেজেন্ট করে। প্লাস শুধু ইউনিভার্সিটি না, আপনি যখন আপনার কমিউনিকেশন স্কিল আপনার সুপারভাইজারকে বোঝাবেন বা আপনার যে প্রফেসর তাকেও যখন বোঝাবেন, তখনও কিন্তু এরকম একটা রাইটিং থাকে। ইভেন কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন আমি যখন ইরাসমাস মুন্ডাস, আপনারা অনেকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের নাম শুনে থাকবেন। তো এর ইরাসমাস মুন্ডাসের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, মানে প্রতিটা সাবজেক্টের জন্য আপনি আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন। তো দেখা যায় যে সেখানে কিন্তু আপনাকে এরকম এসওপি কোনো একটা পেজে লিখে অথবা 2 পেজের একটা এসওপি লিখে সাবমিট করতে হয়, বিষয়টা এমন না।
ওদের নির্দিষ্ট কিছু কোশ্চেন থাকে। আমি যে কোশ্চেনগুলো এখানে বলতেছি, এসওপির যে পার্ট গুলো আমরা বলছি, ওদেরও এরকম এসওপির পার্ট থাকে, যে তুমি কেন এই প্রোগ্রামে আগ্রহী, বা কেন তুমি ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লিকেশন করতে আগ্রহী। তো ওদের ওখানে এরকম আপনার একটা কোশ্চেনের নিচে অ্যান্সার দেওয়ার জন্য স্পেসিফিক কিছু জায়গা থাকে, ওই জায়গাগুলোতে আপনার অ্যান্সার দিতে হয়। তো এবং লেখা থাকে যে এত ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। তারপর হাঙ্গেরিতে একটা স্কলারশিপে আমি আবেদন করেছিলাম। তো দেখেছিলাম যে সেখানেও আপনার এসওপি লেখার জন্য নির্দিষ্ট আহ, আহ, একটা স্পেস থাকে, যে 200 ওয়ার্ডের বা 300 ওয়ার্ডের কোনো একটা অ্যান্সার আছে, যেটা হয়তো আপনার 100 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। কোনো অ্যান্সার আছে যেটা 200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। হুম। তো এরকম অনেক কিছু। এরপর আমি যখন কিং ফাহাদে আবেদন করছিলাম, কিং ফাহাদের ক্ষেত্রে বিষয়টা ছিল হচ্ছে এরকম, মানে আমি আজকে যে জেনারেল এসওপির কথা বলতেছি, ওদের এসওপিটা এরকম ছিল, এবং সেখান থেকে আমি স্কলারশিপও পেয়েছিলাম। তো আসলে আমার এইগুলোতে আবেদন করার একটা ইয়া ছিল যে নিজেকে আপনার ইউজ টু করা, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কি করা। আসলে উদ্দেশ্য ছিল নর্থ আমেরিকাতেই আসা, ইউএসএ বা কানাডাতে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, এবং আপনার একটা এসওপির টোটাল একটা স্ট্রাকচার নিয়ে আমি কথা বলতেছিলাম। তো তখন হ্যাঁ, এখানে একটা কমেন্ট আসছে, এটা কি সেকেন্ড ক্লাস অফ এসওপি? হ্যাঁ, এটা সেকেন্ড ক্লাস অফ এসওপি। হ্যাঁ, এসওপির সেকেন্ড ক্লাস। আমি এজন্যই, কারণ অনেকে হয়তো নতুন জয়েন করতে পারে। এখন আসলে যারা জয়েন করে লাইভ ক্লাসের একটা ইয়া কি আপনাদের, আমি কখনোই মনে করি না যে কোনো বিষয়ে একজন মানুষ অনেক কিছুই জানে। আপনারা অনেকেই আমার থেকে অনেক ভালো কিছু জানেন, অনেকেই হয়তো বা জানার জন্য আগ্রহী। তো যারা জানেন, আমি আশা করব তারা যদি কিছু কমেন্ট দিয়ে আমাকে আরো ডিটেলসে বা কিভাবে আলোচনা করা যায় এগুলোতে হেল্প করেন, তাহলে আমার জন্য আরো বেশি হেল্পফুল হয়। তো যারা এগুলোতে মানে যাদের নলেজ আছে, তারা আমার সাথে নলেজ শেয়ার করতে পারেন, কারণ এখানে আসলে এমন না যে আমি শেখাবো, আমি অন্য কার কাছ থেকে শিখতে পারবো না, বিষয়টা এমন না। লার্নিং প্রসেসে আমরা সবাই, আমি যখন ক্লাস নিতাম, আমি ক্লাসেও বলতাম তোমাদের থেকেও শিখবো, আমি স্টুডেন্টদের কাছ থেকেও শিখবো, কারণ স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আপনারা যাদের নলেজ আছে, আপনারা যারা অনেক বেশি জানেন এই বিষয়গুলো নিয়ে, তারাও নলেজ শেয়ারিং করতে পারেন, কমেন্টে লিখতে পারেন, আমাদের পেজে লিখতে পারেন। তো এভাবে আমরা আমাদের লার্নিং প্রসেসটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় যে এর জন্য এতে আমরা অনেকেই উপকৃত হবে। আরেকটা কমেন্ট আসছে যে কোন কোন দিন ক্লাস হবে এসওপির। আসলে এসওপির শুধু না, আমি এখানে ক্লাস নিব, এসওপি নিয়ে হয়তো কিছু ক্লাস নিব কমেন্টের উপর ভিত্তি করে। যেমন গতদিন কিছু কমেন্ট আসছিল যে পাবলিক হেলথের উপরে এসওপি নিয়ে আলোচনা করার জন্য, তারপর ইংলিশের উপরে আলোচনা করার জন্য। তো এভাবে আমি আহ, দেখবো যে আসলে এসওপি নিয়ে কতটা ক্লাস করালে আমার আহ, মানে সবার কাছে নলেজটা বেশি ব্রডলি শেয়ার করা যায়। আমার ক্লাস হবে প্রতি রবিবার, এক্সেপ্ট যদি আমার কোনো এক্সাম না থাকে বা অতিরিক্ত কোনো রিসার্চের প্রেশার না থাকে। আমার ইচ্ছা আছে প্রতি রবিবার একটা করে ক্লাস নেওয়ার, এবং উইকলি একটা করে ক্লাস নেওয়ার, এবং ডিটেলসে আলোচনা করার, মানে একেবারে ক্লাসে যেভাবে ধরে ধরে বোঝানো হয় এরকম করে বোঝানোর ইচ্ছা আছে। যেমন গত ক্লাসে যেটা হয়েছে, গত ক্লাসটা আমার প্রথম ক্লাস ছিল। তো গত ক্লাসে আমি মেবি একটু বেশি ফাস্ট চলে গেছি, কথাগুলো অনেক বেশি ফাস্ট বলছি, অথবা দেখা গেছে যে উম, আপনার প্রত্যেকটা বিষয় ধরে ধরে বলছি, অনেক কিছু অনেক ডিটেলস আলোচনা করেছি, অনেক রেফারেন্স দিয়েছি, কিন্তু মনে হয়েছে অনেক ফাস্ট বলা হয়েছে। তো আজকে আমি আরো একটু স্লোলি সুন্দর করে বোঝানোর ট্রাই করব। আহ, তো আমরা মনে হয় যে ক্লাসে চলে যাই। আমি আমি জাস্ট সবার জন্য আর একবার একটু এটা আহ, মানে গত দিনের যে ক্লাসটা ছিল এটা এক্সাম্পলে চলে যাব।
ওকে, এসওপি বলতে আমি এক কথায় যেটা বলেছিলাম যে নিজেকে বিক্রি করা, নিজেকে সেল করা। যে আমার এখানে আসলে আমাদের মানে থাকা যাবে না, ইগো থাকা যাবে না। ইগো বিষয়টা এমন না, মানে নিজেকে সেল করা বলতে আমি বোঝাচ্ছি নিজেকে রিপ্রেজেন্ট করা। আপনি একটা ধরেন পণ্য, আপনার নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে একটা ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটি প্যানেলের কাছে, যে আপনাকে যেন তারা হায়ার করে। আপনি কিন্তু একটা মনে করেন যে একটা দামি পণ্য, আপনাকে তারা হায়ার করবে। হ্যাঁ, তো এখন সেই দামি পণ্য তো মানুষ কিনতে গেলে যাচাই বাছাই করে না, এই যাচাই বাছাইয়ের একটা মাধ্যম হচ্ছে এসওপি। এগুলো নিয়ে অনেক ডিটেলস বলেছি। আর এসওপির যে ইম্পর্টেন্স সেটাও আমরা এখানে ডিটেলস আলোচনা করেছিলাম। যে এক্সপ্রেসিং ইয়োর সেলফ টু দ্য অ্যাডমিশন প্যানেল রিফ্লেক্টস ইয়োর কমিউনিকেশন স্কিল, ফিউচার ভিশন অ্যান্ড ম্যানেজিং উইক প্রোফাইল। আমরা যদি আমাদের প্রোফাইল উইক থাকে, হ্যাঁ একটা কথা বলেছিলাম যে আমরা এখন একটা জেনারেল এসওপি, যেহেতু আমাদের ক্লাসটা প্রথমে শুরু হচ্ছে, একটা জেনারেল এসওপি নিয়ে আমি আলোচনা শুরু করছি। এবং এই প্রোফাইল জাস্ট একটা সবার কাছে একটা জাস্ট প্রাথমিক লার্নিং এর জন্য। এরপরে কিভাবে একটা উইক প্রোফাইলকে স্ট্রং করা যায়, কম সিজিপি আছে এমন একটা প্রোফাইল নিয়ে আলোচনা করব, বা যদি কোনো রিকোয়েস্ট আসে যে স্পেসিফিক এই এসওপি নিয়ে আলোচনা করার কথা আসে, সেটা নিয়ে ট্রাই করব। তো এখন আমাদের যে ক্লাস বা গত উইক থেকে যে ক্লাস শুরু হয়েছে, এটা হচ্ছে একটা জেনারেল এসওপির ফরম্যাট নিয়ে আমি আলোচনা করতেছি। যারা একেবারে বিগিনার আমি বলবো তাদের জন্য তারা হেল্পফুল হবে। এরপর ওয়েল হাউ ওয়েল ইউ ফিট, মেইন কথা হচ্ছে এসওপির মেইন থিম হচ্ছে আপনি একটা কোর্সের জন্য কতটা ফিট, আপনি এই কোর্সে কেন আপনাকে হায়ার করবে, এগুলো ডিটেলসে বর্ণনা করাটাই হচ্ছে এসওপির মেন উদ্দেশ্য। তো আজকে আর এগুলো ডিটেলস আমি যাব না। এরপরে এসওপির মেইন স্ট্রাকচার গুলো কি কি। এসওপির স্ট্রাকচার হচ্ছে আপনার যদি আমরা এসওপি নিয়ে এত কথাবার্তা বলছিলাম, তো এটা আসলে কিভাবে লিখতে হয়, কিভাবে একটা লাইনের সাথে আর একটা লাইনের কোহেশন বজায় রাখতে হয়। কোহেশন মানে কি? সম্পর্ক। যে আপনি একটা লাইন লিখতেছেন, পরের লাইনটা যেন তার সাথে একটা কানেকশন থাকে। এবং একটা লাইন পড়ার পরে একজন রিডারের যেন পরের লাইনটা পড়ার জন্য তার আগ্রহ ক্রিয়েট হয়, এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেওয়া। তো আমার মনে হয় গত ক্লাসে আমি ইন্ট্রোডাকশন, কিভাবে লিখতে হয়, কেমন ভাষা হওয়া উচিত, কি কি জিনিস ইনক্লুডেড থাকা উচিত, এগুলো নিয়ে আমরা লাস্ট উইকে আলোচনা করেছিলাম। আমি আজকে যাব হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড।
এটা যদি আমরা পার্ট 2 হিসেবে দেখি যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আপনার কি কি থাকা উচিত। এক কথায় আমি বলবো কিভাবে লিখছে এটা আমি পরে আসতেছি, প্রথমে কি থাকা উচিত সেটা বলি। সেটা হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমাদের কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড শুরু হয় প্রাইমারি থেকে, তাই না? তো এখানে আসলে আমাদের প্রাইমারি, হাই স্কুল, কলেজ এগুলো নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজন নাই। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সবচাইতে হায়ার যে ডিগ্রিটা সেটা থেকে আপনি শুরু করবেন। সাপোজ আপনি হচ্ছে পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন, হ্যাঁ? আপনার বাংলাদেশে বা আপনার হোম কান্ট্রি যেটাই হোক, সেখানে আপনার একটা মাস্টার্স ডিগ্রি আছে। ব্যাচেলার না থাকলে তো আর মাস্টার্স নাই, তাই না? তো আপনি ব্যাচেলার করছেন, করার পরে আপনার মাস্টার্স ডিগ্রি আছে। এখন তাহলে আপনি শুরু করবেন আপনার মাস্টার্স থেকে। আপনি কত সালে মাস্টার্স পাস করছেন? মাস্টার্সে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করছিলেন বা কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি নিয়েছেন? আপনার সিজিপিএ কি ছিল এবং মাস্টার্সে আপনি কোন কোর্সে আকর্ষণ আপনার বেশি ছিল, মাস্টার্স থেকে আপনি কি নলেজ গেইন করছেন। তার মানে এটা শুরু হবে হায়ার ডিগ্রি থেকে, তারপরে তারপরেরটা, 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 মানে এইভাবে আসবে। যেমন যদি মাস্টার্স থাকে মাস্টার্সের কথাবার্তা আসবে, এরপরে আসবে ব্যাচেলরের কথাবার্তা। ওকে, এখন আপনি সাপোজ কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতেছেন, তাহলে আপনার তো বাংলাদেশে সেক্ষেত্রে ধরেন মাস্টার্স নাই, তাহলে আপনার শুরু হবে ব্যাচেলর থেকে। ঠিক আছে, তাহলে আপনার শুরু হবে তখন ব্যাচেলর থেকে আলোচনা। এবার আসি যে আর কি থাকতে পারে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে। শুধু আপনি কি কি পাশ করছেন, কোন ইউনিভার্সিটি, বিষয়গুলো শুধু এর ভিতর সীমাবদ্ধ রাখবেন না। আপনার এখানে অবশ্যই আপনি কোন ডিগ্রি কমপ্লিট করেছেন এবং আপনার কোন ইউনিভার্সিটি ছিল এটা তো লিখবেনই, সিজিপিএ উল্লেখ করবেন। প্লাস আপনি এই ডিগ্রিগুলো থেকে আসলে কি শিখেছেন এবং এই ডিগ্রিগুলো থেকে আপনার কোন কোর্স, মনে করেন আমরা কিন্তু ব্যাচেলর, মাস্টার্স অনেকগুলো কোর্স করি। তো এই কোর্সগুলোর ভিতরে কোন কোর্সটা আপনাকে আকর্ষণীয় মনে হয়েছে এবং কোন কোর্সটা আপনাকে ইন্সপায়ার করেছে পরবর্তী ডিগ্রি করার জন্য বা আপনার নলেজটা, ইনসাইট নলেজ গেইন করার জন্য। অথবা হচ্ছে আপনি কিভাবে আপনার রিসার্চকে ডেভেলপ করতে পারেন, আপনার রিসার্চকে আপনি আরো এনহান্স করতে পারেন, এজন্য কোন কোর্সটা আপনাকে হেল্প করেছে, এই কোর্সগুলোর কথাও আপনি লিখতে পারেন। অথবা আপনার এখানে কোনো ইয়াতে মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড যখন আপনি লিখবেন, তখন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে বা বিএসসি বা মাস্টার্স করার সময় আপনার কোনো থিসিস ছিল কিনা সেগুলোর কথাও আপনি লিখতে পারেন। এখানে লিখার কোনো লিমিটেশন নাই যে আপনি এটা লিখতে পারবেন না। আমি এটা গত ক্লাসেও বলেছিলাম যে আপনারা একটা লেখা শুরু করেন, কারণ লেখা শুরু যদি না করেন তাহলে দেখা যাবে কি যে পড়ে থাকবে, মানে লেখা আর হবে না। এবং যখন আপনি প্রথমে লেখা শুরু করবেন যে কোনো বিষয়, যেমন আমি থিসিস লিখতেছি, সাপোজ আমি মাস্টার্সের জন্য থিসিস লেখা শুরু করছি, প্রথমে লিখলে কিন্তু এই জিনিসটা অনেক বড় হয়। এরপরে এটা অনেক ফাইন টিউনিং হয়, প্রফেসর রিভিউ দেয়, কো সুপারভাইজার রিভিউ দেয়, হ্যাঁ? তো ফাইন টিউনিং হতে হতে তারপরে এটা কিন্তু কম্প্যাক্ট হয় এবং একটা ছোট কনসাইজ ফর্মে চলে আসে। তো এই ক্ষেত্রেও জিনিসটা এরকম, আপনি লেখা শুরু করেন, লেখা শুরু করলে প্রথমে অনেক বড় হবে, তারপর সেখান থেকে কেটে রিফাইনিং করে আপনি কিন্তু একটা ছোট কনসাইজ নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আমরা আসি যে এই ভদ্রলোক কি লিখছে, তার লেখাতে কি আছে, যে তার লেখার সাথে আমরা যদি আমাদেরটা মিলাই তাহলে কেমন হবে। যেমন উনি লিখছে, উইথ অ্যান একাডেমিক জার্নি স্পানিং ফ্রম আন্ডারগ্রাজুয়েট টু পোস্ট গ্রাজুয়েট লেভেল আই হ্যাভ বিল্ট এ রোবাস্ট ফাউন্ডেশন ইন সোসিওলজি। তাহলে উনি বলতে চাচ্ছে যে তার আন্ডার গ্রেড লেভেল এবং পোস্ট গ্রাজুয়েট লেভেল, তার মানে আমি বুঝতেছি যে সে ব্যক্তি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করছে এবং সে হলো পিএইচডির জন্য আবেদন করতেছে। এবং পিএইচডির জন্য যে আবেদন করতেছে এই কথা কিন্তু সে অবশ্যই ইন্ট্রোডাকশন সেকশনে লিখছে, যেটা আমি দেখিয়েছিলাম। যেমন আপনি দেখেন ইন্ট্রোডাকশন সেকশনে কিন্তু এটা থাকতে হবে, এই যে হাইলাইট করা আছে, আই ওয়ান্ট টু গেট পিএইচডি। ইন্ট্রোডাকশন সেকশনে কিন্তু এটা থাকতে হবে। আমি লাস্ট উইকে বলেছিলাম যে অবশ্যই ইন্ট্রোডাকশন সেকশনে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কোন ডিগ্রিটা নিতে চাচ্ছেন। তাহলে এরপরে অ্যাচিভিং অ্যান এমফিল ফ্রম দ্য, তার মানে তার সর্বোচ্চ ডিগ্রি ছিল বাংলাদেশে হচ্ছে এমফিল,
Achieving an MPhil from the University of Dhaka 2019 reflects my proficiency in advanced research and specialization within the field. আমি প্রতিটা লাইন ধরে ধরে যাচ্ছি একটু ধীরে ধীরে যাচ্ছি যেন বিগিনারদের জন্য বুঝতে অনেক বেশি সুবিধা হয়। এখানে সে তার লাস্ট ডিগ্রিটা ছিল এমফিল ডিগ্রি। তো এমফিল করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে 2019 সালে সে এমফিল করছে এবং সে বলতেছে তার এমফিল করার কারণে তার রিসার্চে, কারণ এমফিল করলে রিসার্চের দিকেও মনোযোগ দিতে হয়, তো সুতরাং তার রিসার্চে অ্যাডভান্স রিসার্চের প্রতি এবং স্পেশালাইজেশন মানে এই ফিল্ডে সোসিওলজি ফিল্ডে তার স্পেশালাইজেশনটা গ্রো করছে মূলত এমফিল করার কারণে 2019 সালে। এবার বলতেছে অ্যাকম্পানিড বাই এ মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স from Shahjalal University of Science and Technology, where I earned a commendable CGPA 3.48 ব্যাচেলর। তার মানে এখানে যেটা সে বলতেছে যে সে এমফিল এর সাথে সাথে এমফিল তো করছেই, তার সাথে তার একটা মাস্টার্সও আছে শাহজালাল ইউনিভার্সিটি থেকে এবং সে হচ্ছে সেখানে একটা সিজিপিএ আর্ন করছে যেটা লিখছে এখানে, এবং শাহজালাল থেকেই সে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছে। তার এখানে কিন্তু তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সে কোন জায়গা থেকে মানে আপনার কোন বিশ্ব, আপনাকে এইটা মাথায় রাখতে হবে। পরে লিখছে কি দেখেন, দিস এডুকেশনাল মাইলস্টোন আন্ডারস্কোর নট অনলি মাই আনওয়েভারিং কমিটমেন্ট বাট অলসো প্রোফাউন্ড কম্প্রিহেনশন অফ সোশিওলজিক্যাল, এখানে আমাকে একটু রিমুভ করা লাগবে, সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস। ওকে, এখানে সে কিছু কিছু বিষয় লিখছে যে তাকে আপনার এই যে নলেজ গুলো সে গেইন করছে আন্ডারগ্রেড থেকে, মাস্টার্স থেকে, এমফিল থেকে, এই নলেজ গুলো তাকে একটা প্রোফাউন্ড কম্প্রিহেনশন মানে একটা ডিটেলস নলেজ তাকে দিয়েছে রিসার্চ মেথোডোলজি, ডাইভার্স কালচারাল পার্সপেক্টিভ। কারণ সোশিওলজি বিষয়গুলো, যদিও আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমি সোশিওলজি, আমাদের কিন্তু কোর্স ছিল সোশিওলজির উপর, যারা ইঞ্জিনিয়ারিং পড়েন তারা জানেন। তো আমরা এত ডিটেলস জানি না হয়তোবা, তারপরেও মানে সোশিওলজিতে তো অবশ্যই বিভিন্ন ডাইভার্স কালচার নিয়ে আলোচনা করা হয়। তারপর আপনার এখানে সোশিওলজির রিসার্চ কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়, মেথোডোলজি নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের বিষয়গুলো তো ডিটেলস থাকে, তাই না? তো সেই জন্য ধরেন আপনার পাবলিক হেলথ ডিপার্টমেন্টে আপনি আছেন, বা আপনি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে আছেন, বা আপনি হচ্ছে অন্য যে কোনো ডিপার্টমেন্টে আছেন, কিন্তু এই জিনিসগুলো তো মানে প্রায় সেম, তাই না? কথাগুলো এরকম না লিখে আপনি একটু প্যারাফ্রেজিং করলেন, মানে আপনি একটু জিনিসটাকে একই মিনিং থাকলো কিন্তু লেখাটা অন্যভাবে লিখলেন, ঠিক আছে? লেখাটা কিভাবে লিখতে হয় জিনিসটা আমি কিন্তু সেটা শিখাচ্ছি। যেমন রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়, মানে আপনি একটা ধরেন যে একটা রিসার্চ পেপার পড়লেন, পড়ে তার একটা সামারি লিখবেন, হ্যাঁ? তো সামারি লিখবেন নিজের ভাষায়। এখন ধরেন যে আপনি কি করলেন, হুবহু একটা লাইন কপি করে এনে বসাই দিলেন, তাহলে কিন্তু হবে না। তবে রিসার্চ একটা সুবিধাকে রেফারেন্স দেওয়া যায়, এসওপি তো আর রেফারেন্স দেওয়া যায় না, সুতরাং এটা আরো বেশি সেন্সিটিভ। এখন আপনি এখানে যেটা করবেন যে আপনি এই জিনিসগুলোই, মানে আমি যেটা দেখাচ্ছি, ধরেন আপনার পাবলিক হেলথ হোক, আপনার হচ্ছে অন্য যে কোনো ডিপার্টমেন্টের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো মূলত এরকমই থাকে, তাই না? তো এখানে আপনি আপনার মতো করে লিখবেন, কিন্তু মিনিংটা মিনিং এই ধরনের থাকবে, কিন্তু লেখাটা হবে আপনার লেখা, এবং অন্য ধরনের ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? এভাবে আর কি। এরপর এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আপনি কেন এই প্রোগ্রামটা চুজ করছেন, আপনি যে এই প্রোগ্রামের জন্য যোগ্য, তার জন্য এই পার্টটা ইম্পর্ট্যান্ট লেখা। এটা কিন্তু একটা এসওপির একটা বলা যায় যে অবিচ্ছেদ্য অংশ, এটা আপনার থাকতেই হবে। হুম, শুধু আপনি অনেক বেশি প্রোফাইলধারী, ধরেন আপনার সিজিপি অনেক ভালো, আপনার আপনি মাস্টার্স করছেন, আপনি ব্যাচেলর করছেন, আপনার অনেক কিছু আছে, কিন্তু কেন আপনি সোশিওলজিতে আগ্রহী, কেন আপনি পিএইচডির জন্য আগ্রহী, এই কথাগুলো আপনি কোথাও লিখলেন না, তাইলে কিন্তু এই জিনিসটার ভ্যালুয়েশন হবে না। হুম,
তো আপনাকে এটা কিন্তু ফুটিয়ে তুলতে হবে। যেমন উনি কিভাবে ফুটিয়ে তুলছে এবং আপনি আপনার, আমি কিন্তু রিলেট করতেছি, বিষয়টা খেয়াল করেন। একটা জিনিসকে সামনে রেখে আমি অন্যান্য সাবজেক্ট বা অন্য যে এসওপি কেমন হওয়া উচিত সেগুলো রিলেট করে আনার ট্রাই করতেছি। এখন এখানে আছে কি, মাই একাডেমিক জার্নি portrays a consistent dedication to sociology, fostering critical thinking, analytical skill, and a comprehensive knowledge base. তার যে একাডেমিক জার্নি, এই জার্নিটা তাকে কম্প্রিহেন্সিভ একটা নলেজ দিয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে করতে হয় এটা তাকে শিখিয়েছে, এবং অ্যানালিটিক্যাল স্কিল মানে একটা জিনিসকে অ্যানালাইসিস করতে হয় কিভাবে। যেমন যা আপনি দেখবেন যারা সমালোচক, যারা সমালোচনা করে, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন টক শো শুনবেন, টক শো শুনলে কিন্তু এক একজনের নলেজ, তার সমালোচনা করার নলেজ বোঝা যায়। এটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে আপনি একটা জিনিসকে কত ভাবে, কত ডাইমেনশনে আপনি দেখতে পারেন, এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এরপর অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে এটাকে অ্যানালাইসিস করে কোনো একটা ফাইন্ডিংসে আসা। কোনো একটা ডাটা, ধরেন আপনার কাছে হান্ড্রেডস অফ বা থাউজেন্ডস অফ ডাটা আছে, এই ডাটাকে অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট ফাইন্ডিং এ আসাকে বলা হয় অ্যানালিটিক্যাল স্কিল। হুম। তো আর কম্প্রিহেনসিভ নলেজ বলতে বোঝায় যে আপনার ঢালাও ভাবে মোটামুটি সব কিছুর নলেজ আছে, হ্যাঁ, অনেক বিস্তারিত নলেজ আপনার কাছে আছে। এটাকে বলা হয়, এটাকে আমরা বলতে পারি থিওরিটিক্যাল নলেজ। হ্যাঁ, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল স্কিল এগুলো একটু ডিফারেন্ট কম্প্রিহেনসিভ নলেজ থেকে। এই জন্য দেখেন ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে ভিন্ন ভিন্ন, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল স্কিল, কম্প্রিহেনসিভ নলেজ বেস। তার মানে কি তিনটার তিন রকম মাহাত্ম আছে, এজন্য এই ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে। এখন এই ওয়ার্ড গুলো যখন ইউজ করতেছে তখন এটা দিয়ে সে বোঝাতে চাচ্ছে তার আসলে ব্রেনে ক্রিটিক্যাল থিঙ্কিং করার মতো ক্যাপাসিটি ডেভেলপ করছে কিভাবে, সে যখন এই একাডেমিক জার্নিটা পার করে আসছে, তার ভিতরে এই ক্রিটিক্যাল থিঙ্কিং করার মতো জ্ঞান, রিসার্চ করার মতো জ্ঞান, পেপার ঘাটার মতো জ্ঞান, এগুলো তার ভিতরে ডেভেলপ করেছে। ওকে, these attributes are invaluable asset as I venture on a PhD pursuit in sociology. এই যে নলেজটা, এই যে তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল স্কিল, এইগুলোই, এই অ্যাট্রিবিউট গুলোই, এই জ্ঞানগুলোই বা আহ, এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আসলে তাকে একটা ইনভ্যালুয়েবল অ্যাসেট দিয়েছে, যে সে যেন পরবর্তীতে পিএইচডির জন্য যোগ্য হয়। এবং এই নলেজগুলো, এই ক্রিটিক্যাল থিঙ্কিং বলেন, অ্যানালিটিক্যাল স্কিল বলেন, আমি বারবার একই শব্দ উচ্চারণ করতেছি কারণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড আপনার এসওপি লেখার ক্ষেত্রে। তো এই জিনিসগুলো হচ্ছে তাকে ইকুইপড করেছে। দেখেন এই ওয়ার্ডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনাকে ইকুইপিং করছে, হ্যাঁ, যে আপনাকে সাজিয়েছে টু কন্ডাক্ট অ্যাডভান্স রিসার্চ। অ্যাডভান্স রিসার্চ করার জন্য আপনি যে প্রস্তুত, আপনি যে অ্যাডভান্স রিসার্চ করতে জানেন, আপনার যে কিছু অভিজ্ঞতা আছে, আপনার যে কিছু নলেজ আছে, সেটা আপনাকে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসছে। এখন একটা কোশ্চেন, এখানে কিন্তু সে আরো সুন্দর করে লিখতে পারতো, যেটা আমার মতে, আমি যেটা বুঝি, সে সেখানে বলতে পারতো যে আমি সোশিওলজি যখন পড়ছি, সোশিওলজির এই টপিকটা বা হচ্ছে সোশিওলজি পড়ার ক্ষেত্রে এই কোর্সটা বা কোন ধরেন যে, যেমন আমি যদি আমার, যেহেতু আমি সোশিওলজির কোর্স সম্পর্কে ডিটেলস জানি না, তো আমার কোর্সগুলো যদি আমি বলি, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর কেউ যদি এখানে থাকেন লাইভে, তারা হয়তো বুঝবেন, যেমন আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেকগুলো কোর্স আছে, তাই কিনা? তো দেখা যাচ্ছে কি আমি কোর্স করার সময় আমি হয়তো স্ট্রাকচার রিলেটেড কোর্সগুলো, যেমন ওয়াটার রিলেটেড কোর্স ভাই আমার ভালো লাগতো না, এনভায়রনমেন্ট রিলেটেড কোর্স আমার ভালো লাগতো না। কেন? মানে অতিরিক্ত মুখস্থ করার বিষয় ছিল। স্ট্রাকচারেও মুখস্থ করার বিষয় ছিল, জিওটেকেও ছিল। কিন্তু দেখা যায় কি যে তোমার জিওটেকের বিষয়গুলো হচ্ছে ভাস্ট ভাস্ট, মানে এর কোনো শেষ নেই। প্রত্যেকটা স্টেপে স্টেপে সয়েলের প্রপার্টি চেঞ্জ হয়, মানে এটা এটা জানতেই ভালো লাগে যে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে একটা জিনিস, হ্যাঁ, পিকুলিয়ার একটা বিষয়। তো এর ভিতরে একটা চ্যালেঞ্জ আছে। আর স্ট্রাকচার অবশ্য স্যাচুরেটেড হয়ে গেছে, স্ট্রাকচারের অনেক বিষয় এখন ডেভেলপড হয়ে গেছে। তো জিওটেকে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, এই জন্য জিওটেকের কোর্সগুলো জানতে পড়তে ভালো লাগতো। এবং আমরা আসলে
আমরা জানি যে সয়েল নিয়ে যে এত কিছু পড়া যায়, এত ডেপথ জানা যায়, এটাই তো জানতাম না। তো এই জন্য আমার দেখা গেছে যে সয়েলের দিকে একটা ফ্যাসিনেশন ছিল। স্ট্রাকচারের দিকেও ছিল না এমন না। আমি স্ট্রাকচার নিয়েও রুয়েটে থাকা অবস্থায় বা আমার যে থিসিস ছিল এগুলো সব স্ট্রাকচার রিলেটেডই ছিল। এখন আমি যে যে রিসার্চটা করতেছি এটা আসলে পিওর জিওটেক বলবো না আমি, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, পাইপলাইন রিলেটেড, তার মানে এখানে স্ট্রাকচার জিওটেক দুইটাই আছে। একটা হচ্ছে পাইপলাইন, এটা ধরেন এক ধরনের স্ট্রাকচারাল বা ম্যাটেরিয়াল বা মেটাল যাই বলি, এর ফ্র্যাকচার দেখতে হবে, এর স্ট্রেস স্ট্রেন দেখতে হবে। তো এগুলো এক ওয়ান কাইন্ড অফ মেকানিক্স, ওয়ান কাইন্ড অফ ফেলিওর মেকানিক্স বা ফ্র্যাকচার মেকানিক্স বা ফ্যাটিক রিলেটেড মেকানিক্স। আমরা এগুলো আমার রিলেটেড যদি কথাবার্তা বলি তাহলে আমি অনেক হয়তো ডেপথের কথা বলতে পারবো। তো এখন দেখা যাচ্ছে যে আমি যে বিষয়গুলো নিয়ে এখন রিসার্চ করতেছি এটার ভিতরে পিওর জিওটেক না। এই জন্যই মূলত দেখেন আমি আমার কথাটাও কেন বলতেছি এক্সাম্পল হিসেবে, যে আমি কেন আমি 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 কিং ফাহাদের স্ট্রাকচার পাইছি একদম পিওরলি স্ট্রাকচার। ক্যালগারিতে পিওরলি স্ট্রাকচার ছিল। হ্যাঁ, ক্যালগারিতে যে প্রফেসর আমাকে মানে আমার প্রতি তিনি যে আমাকে যে কমিটমেন্ট দিয়েছিলেন তিনি ছিলেন পিওরলি স্ট্রাকচার। যদিও ওই সময়টায় তার ফান্ডিং ছিল না, সে আমাকে বলছিল উইন্টারে অ্যাপ্লাই করতে, কিন্তু তার আগে আমি এখান থেকে আমার প্রফেসরের ফান্ডিংটা নিশ্চিত পাই, মানে সে আমাকে আগেই অফার করছিল। এবং তার রিসার্চের বিষয়ের ভিতরে একটা ইন্টারেস্টিং হচ্ছে আমি যে রিসার্চটা এখন করতেছি এর ভিতরে আপনার স্ট্রাকচার প্লাস জিওটেক দুইটাই আছে। সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন, তার মানে কি সয়েল তো আছেই, আমার রিসার্চের বিষয় হলো সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন, তার মানে সয়েলও আছে স্ট্রাকচারও আছে। তো আমি সোসিওলজি সম্পর্কে হয়তো বা ডিটেলস জানবো না, তাহলে আমি এই যে আমার কথাটা বললাম যে আমি একটা সাবজেক্টে আকৃষ্ট, আমি জিওটেকে আকৃষ্ট, আমার জিওটেক পড়তে ভালো লাগে, সে যদি এখানে এরকম কোন একটা কোর্স নিয়ে আলোচনা করে বলতো যে এই কোর্সটা বা এই কোর্সের নলেজটা আমাকে আরো বেশি আগ্রহী করে তুলেছে। এখন ধরেন সে এখানে বলিনি বা এই সেকশনে হয়তো বলিনি, তার যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে বা অন্যান্য সেকশন তো এখনো বাকি আছে, আমরা দেখি যে তাদের ওই সেকশনগুলোতে সে কি আলোচনা করছে, সেখানে হয়তো লিখতে পারে। বিষয়টা হচ্ছে আপনাকে একটা সেকশনেই সব ফুটিয়ে তুলতে হবে বিষয়টা এমন না। এসওপি লেখার সময় আপনি হয়তো আহ, আপনার নিজের মতো করে সাজাইতে যেয়ে দেখা গেছে কি আপনি যে জিনিসটা হোয়াই দিস প্রোগ্রাম এই সেকশনে থাকা উচিত ছিল সেইগুলো হয়তো আপনি প্রফেশনাল এক্সপিরিয়েন্সে যে কানেক্টেড করেছেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ভিতরে লিখছেন, লিখে কানেক্টেড করার ট্রাই করছেন, অথবা আপনি হয়তো অন্য কোনো সেকশনে লিখে ট্রাই করেছেন। হ্যাঁ, তো যেভাবে হোক আপনাকে কানেক্টেড রাখতে হবে এবং হচ্ছে মোটিভেট দিয়ে একটা কমিটিকে আপনার প্রতি আকৃষ্ট করাইতে হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। কারণ এখানেই থাকতে হবে বিষয়টা এমন না, আমরা দেখি এক্সপ্লোর করি সে পরের সেকশনে কিছু লিখছে কিনা। হ্যাঁ, তবে আমার যেটা মনে হয় আপনি এখানে কিছু আপনার যে যে কোর্স গুলোতে আপনি আগ্রহী সেগুলো লিখতে পারেন, অ্যাড করতে পারেন। হ্যাঁ, দেখবেন যে সেটা তাহলে অন্যদের থেকে একটু ভিন্ন হবে, যে এটার মতোই না, অন্যদের থেকে একটু ভিন্ন হবে। আমরা কিন্তু ভিন্ন থাকার চেষ্টা করব, নিজেরটাকে ইউনিক করার চেষ্টা করব। ঠিক আছে, অন্যেরটা দেখব, পড়বো, ডিটেইলি চিন্তা করব, কিন্তু নিজেরটা যখন লিখব তখন যেন সম্পূর্ণ ভিন্ন হয় এবং ইউনিক হয়। এগুলো এই জিনিসগুলোই থাকবে, এই জানা জিনিসের ভিতরে ইউনিকনেস আনতে হবে, বুঝতে পারছেন কি? এই জানা জিনিসের ভিতর থেকেই আপনাকে ইউনিকনেস আনতে হবে। ওকে, সো পরের যদি যাই, আচ্ছা স্লাইডে এখানে একটু ইয়া হয়েছে, এটা কিন্তু স্লাইডের সময় ছিল না, আমি জানি না এখানে আহ, যখন লাইভে নিয়ে আসছি তখন এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স কেন নিচে আসছে আমি জানি না। তো আপনি এবার আপনার যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, সাপোজ প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিয়ে আমি যখন কথা বলেছিলাম গত ক্লাসে, সেটা ছিল যে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেমন আপনি হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রিতে জব করছেন। হ্যাঁ, কারণ আমার এখন অনেক ফ্রেন্ড আছে যারা এখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে। অনেকে তো মানে আমার ব্যাচের অনেক ফ্রেন্ড এখন আহ, সরকারি বিভিন্ন জবে আছে, কেউ কেউ বিসিএস ক্যাডার আছে। হ্যাঁ,
তো এখন ধরেন যে আপনার প্রফেশন থেকে আপনি কিভাবে হায়ার স্টাডিতে আসবেন। সাপোজ এখানে আমি যে ব্যক্তির গল্প নিয়ে আসছি বা যার এসওপি এখানে নিয়ে আসছি সে হচ্ছে একজন টিচার। সাপোজ ধরেন আমার মতোই সেও একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, তার কথাগুলো এখানে আমি নিয়ে আসছি। এখন আপনি তো টিচার নাও হতে পারেন, আপনি অন্য প্রফেশনের হতে পারেন, নো ম্যাটার, আপনার যে প্রফেশন আপনি সেটা লিখবেন। আপনার প্রফেশন থেকে আপনি কেন এটা একটা ডিগ্রি আপনি করতে চাচ্ছেন, আপনার প্রফেশন। যেমন গত ক্লাসের সময় একজন ব্যক্তি আমাকে বলেছিল যে আমি হচ্ছে আমার প্রফেশন থেকে ইন্সপায়ার পাইছি, যে আমি ইন্সপাইরেশন পেয়েছি যে আমি হচ্ছে হায়ার স্টাডি করব। গুড কোশ্চেন। এটা হতেই পারে, কারণ সবার ইন্সপাইরেশন মোটিভেশন তো সেম না। সো আপনি আপনার প্রফেশন থেকে যখন মোটিভেশন পাবেন তখন প্রফেশনকে বেশি ফোকাস করবেন। হুম। এখন আমি দেখি যে এখানে সে কি লিখছে, আসলে তার প্রফেশন কিভাবে সে সাজাইছে। দেখেন একটার পর একটা প্রফেশনের ক্ষেত্রে আপনার প্রথম যেটা দিয়ে শুরু করেছিলেন আপনার প্রফেশনাল ক্যারিয়ার, সেটা থেকে শুরু করবেন, তারপরে লাস্টেরটায় আসবেন। ঠিক আছে? যেমন মাই প্রফেশনাল জার্নি বিগান ইন জানুয়ারি 2013 অ্যাট ক্যামব্রিয়ান কলেজ। লেকচারার হিসেবে সে ক্যামব্রিয়ান কলেজে জয়েন করছে 2013-এ, ফোস্টারিং মাই প্যাশন ফর টিচিং অ্যান্ড সোশিওলজিক্যাল এঙ্গেজমেন্ট। তার মানে এই যে লেকচারার হিসেবে জয়েন করছে, করার পরে তার টিচিং এর প্রতি এবং সোশিওলজিক্যাল এঙ্গেজমেন্টের তার আরো বেশি এনহান্স হয়েছে, ফোস্টারিং হয়েছে। হ্যাঁ। এরপরে আছে কি, ট্রানজিশনিং টু উত্তরা ইউনিভার্সিটি ইন এপ্রিল 2014 এক্সপান্ডেড মাই একাডেমিক হরিজন। দেখেন প্রথমে সে ছিল ক্যামব্রিয়ান কলেজের লেকচারার, এরপরে সে উত্তরা ইউনিভার্সিটিতে গেছে, উত্তরা ইউনিভার্সিটিতে যে তার একাডেমিক হরিজন যে আরো এক্সপান্ড হয়েছে, সে সেটা এখানে এক্সপ্রেস করতেছে যে আমি আরো বেশি আমার একাডেমিক নলেজ, একাডেমিক হরিজনটাকে আরো বেশি আমার এক্সপান্ড হয়েছে। রিফাইনিং মাই ইনস্টিটিউশনাল মেথড অ্যান্ড অ্যাবিলিটি টু ইন্সপায়ার কার্টেসি অ্যামং স্টুডেন্ট। এই কথাগুলো হচ্ছে জেনারেল কথাবার্তা, যে তার ইনস্টিটিউশনাল মেথডস এবং কিভাবে স্টুডেন্টদেরকে স্টুডেন্টের ভিতরে ইন্সপায়ার করা যায়, এই জিনিসগুলো তার ডেভেলপ হয়েছে। এখানে বলতে চাই, যেমন আপনার একটা বিষয় কি, যে আপনি যখন বিদেশে আসবেন, যেমন আমি ধরেন এখানে আসছি, তো আমার কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্ট করা লাগে। টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে কি, একটু ব্যাখ্যা করি, মাঝে মাঝে একটু কিছু কিছু জিনিস জানা দরকার, যে বিদেশে কিভাবে আপনি ফান্ডিংটা ম্যানেজ হয় অথবা কি করা লাগে। টিচিং অ্যাসিস্ট্যান্স হিসেবে আমার কিন্তু কাজ করতে হয় এখানে। তো আপনার যদি কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে, কাজ করতে হয় মানে কি, ধরেন আমার প্রফেসর বা অন্য কোনো প্রফেসরের কোনো একটা কোর্স আছে, এই কোর্সের আপনার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা, ল্যাবে ক্লাস নেওয়া, ল্যাব ক্লাসগুলো আমরাই নেই, আমাদের নিতে হয়। তারপর তারপর হচ্ছে মেইন এক্সামের যে আপনার যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা মূল্যায়ন করা। তাদের আসলে বিদেশের প্রফেসরদের মেইন কাজ হচ্ছে তাদের রিসার্চ করে তারা। হ্যাঁ। তো তারা হচ্ছে আপনার ক্লাস নেয়, মেইন লেকচারটা তারা দেয়, কিন্তু খাতা মূল্যায়ন করা, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা, তারপর আপনার হচ্ছে ছাত্রদের সাথে কমিউনিকেশন রক্ষা করা, এরপর হচ্ছে ছাত্রদের কোনো প্রবলেম হলে সেগুলো আমাদের ডিল করতে হয়, প্লাস হচ্ছে ল্যাবের লেকচারগুলো আমাদের দিতে হয়। ল্যাবের কোনো অ্যাসাইনমেন্ট থাকলে ল্যাব রিপোর্টগুলো আমাদের দেখতে হয়। হ্যাঁ। তো এইগুলো হচ্ছে একজন টিচিং অ্যাসিস্ট্যান্টের কাজ। তাহলে আপনার যদি কোনো ধরনের টিচিং স্কিল থাকে, কারণ আমরা জানি বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনো না কোনো সময় কিন্তু টিউশনই করায়। হ্যাঁ। কোনো না কোনো সময় সে টিউশনই করায়। তো আপনি আপনার সেই টিউশনির এক্সপিরিয়েন্সটাও এখানে তুলে ধরতে পারেন, যে আপনার কিছু টিচিং এক্সপিরিয়েন্স আছে, আপনি কিছু ব্যাচ করিয়েছিলেন এত সালে বা এতে, কিন্তু ওই যে আমরা এলাকায় পড়াই, ধরেন আমার ভাগ্নেরে আমি পড়াই বা আমার ভাতিজারে আমি পড়াই, এগুলো বলা মানে এটা কিন্তু এক্সপেরিয়েন্স হিসেবে এখানে আপনার উল্লেখ করাটা হাস্যকর হবে। তো আপনি আপনার এক্সপেরিয়েন্স হিসেবে, কারণ আমরা কোনো না কোনো সময় ইউনিভার্সিটি লাইফে টিউশনই করিয়েছি, কোনো ব্যাচে করিয়েছি, কোনো কোচিং এ ক্লাস করিয়েছি, যদি আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে আপনি বলতে পারেন, না থাকলে বলার দরকার নেই, কারণ কোনো
ভুল তথ্য, মিথ্যা তথ্য উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যখন পরে এখানে ক্লাস নিতে যাবেন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন বুঝতে পারবে যে আপনি এটা একটা ভুল তথ্য দিচ্ছেন, তো আপনার ইমপ্রেশন অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে। তো কোনো ভুল তথ্য আমরা দিব না, যদি থাকে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে পড়ানোর এক্সপিরিয়েন্স, সেটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, যে কোনো এক্সপিরিয়েন্স আপনি লিখতে পারেন যেটা আপনার এখানে হেল্পফুল। কোনো যেটা রিলেটেড না সেগুলো দিয়ে কোনো লাভ নাই। এরপর আমরা যদি তারপরের কাহিনী লিখি, যে তারপরে সে কিভাবে তার একাডেমিক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছে। জয়েনিং হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তারপরে সে উত্তরা ইউনিভার্সিটি থেকে হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটিতে গেছে 2014 সালে। সেখানে সোশিওলজি ডিপার্টমেন্টে জয়েন করার পরে তার আরো বেশি রিসার্চের প্রতি তার আকর্ষণ গ্রো করছে, এবং সেখান থেকে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। তার মানে এটা কি, এখানে মেইনলি তার প্রফেশনাল ডেভেলপমেন্টটাকে সে বর্ণনা করতেছে। প্রথমে লেকচারার, প্রথমে একটা ইউনিভার্সিটির লেকচারার, তারপরে আরেকটা, তারপরে হাজী দান এসে গেছে। এভাবে তার প্রফেশনাল ডেভেলপমেন্টকে সে কি করতেছে, প্রকাশ করতেছে। এবং তার প্রফেশনাল ডেভেলপমেন্ট কথাগুলো কিন্তু খেয়াল করেন, এই প্রফেশন যে তাকে রিসার্চের প্রতি আগ্রহী করে তুলেছে, সেটা প্রত্যেকটা লাইনের সাথে কিন্তু কানেক্টেড। প্রতিটা লাইন লেখার পরে সে কিন্তু লিখতেছে যে এই প্রফেশন বা এখানে যাওয়ার কারণে ছাত্রদের সাথে আমার একটা কানেকশন হচ্ছে, এবং আমার রিসার্চে আমি বেশি ফোকাস হওয়ার জন্য এনকারেজ হয়েছি, এবং আমি আরো বেশি নলেজ ডেভেলপ করেছি। কারণ কি, কারণ আপনি যখন একজন লেকচারার হিসেবে জয়েন করবেন কোন একটা ইউনিভার্সিটিতে, তখন আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে, এটা যেহেতু একজন ইউনিভার্সিটির টিচারের গল্প আমি এখানে বলতেছি, তাহলে আমি তার কথাই বলি, কারণ আমিও সেই একই ভুক্তভোগী। তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রিসার্চ করতে হবে। তো অবশ্যই আপনার কিছু রিসার্চের ফোকাস থাকে। হুম। তো অবশ্যই আপনি কিছু পেপার, কনফারেন্স, এগুলো অবশ্যই আপনার আছে। এবং আপনি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যাবেন, এটা রিকোয়ারমেন্টই আপনার থাকতেই হবে। হ্যাঁ, তাহলে আপনার থাক এই 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 মানে রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকতেই হয়, তাহলে অবশ্যই আপনার কিছু পেপার থাকতে হবে, জার্নাল পেপার, কনফারেন্স পেপার, এগুলো থাকতে হবে। আর এইগুলো যখন একজন মানুষ করে, তার কিছু না কিছু রিসার্চের জ্ঞান থাকে। তো তাহলে দেখেন তার প্রত্যেকটা প্রফেশনাল ডেভেলপমেন্টের কারণে তার রিসার্চের জ্ঞানগুলো কিন্তু বাড়তেছে, কারণ প্রত্যেকটা জায়গায় সে পাবলিকেশনের প্রতি তার কাজ করা লাগতেছে। হ্যাঁ, এখন এখানে একটা কথা থাকতে পারে যে আমি তো ইন্ডাস্ট্রিতে জব করি, আমার পাবলিকেশন নাই। শোনেন, ইন্ডাস্ট্রিতে জব করে এটা আমাদের জন্য একটা আসলে খুব অশনি সংকেত। হ্যাঁ, মানে বিদেশে, সাপোজ আমি আবারও আমার গল্পটাই করি, আমি যে প্রজেক্টে এখন রিসার্চ করতেছি বা আমার প্রফেসর যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, এই প্রজেক্টটা কোনো একটা ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রির নাম বলতেছি না, কোনো একটা ইন্ডাস্ট্রি এই প্রজেক্টটা আমার প্রফেসরকে দিয়েছে, যেটা বাংলাদেশে আমরা দেখি না। ঠিক আছে, আমি স্রেফ বলবো এটা আমাদের দেশে নেই, গবেষণাগুলো নাই বলেই ডেভেলপমেন্ট নাই। কেন? আপনি দেখেন, আমি যে রিসার্চে এখন কাজ করতেছি এটা কিন্তু মেমোরিয়াল ইউনিভার্সিটির আসলে কোনো আহ, ইয়া না। মেমোরিয়াল ইউনিভার্সিটির মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি রিসার্চ করাচ্ছে আমাদের দিয়ে, বা একজন প্রফেসরের মাধ্যম দিয়ে করাচ্ছে। তো কি করতেছে ওই ইন্ডাস্ট্রি, তারা কিছু প্রবলেম ফেস করছে। সাপোজ, কিভাবে একটা পাইপলাইন ল্যান্ডস্লাইডের কারণে, কানাডাতে কিন্তু ল্যান্ডস্লাইড হয় কেন, কারণ যখন আপনার স্নো পড়ে, এই স্নোটা যখন গলা শুরু করে, প্রচুর পানির প্রবাহ হয়। এই পানির প্রবাহের কারণে কোনো কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হতে পারে, ল্যান্ড নরম হয়ে যেতে পারে, বা স্নোর কারণে ল্যান্ডে কি কি আপনার ইফেক্ট হতে পারে, সেগুলো আবার কিভাবে পাইপলাইনের উপর ইফেক্ট ফেলে। মেইনলি আমার আরো অনেক ডিটেলস কাজ আছে, আমি যদি বলতে যাই হয়তো এখানে 1.5-2 ঘন্টা খালি আমার রিসার্চ নিয়ে কথা বললেই চলে যাবে, আমি কি করতেছি না করতেছি এগুলো বলতে গেলে। এখন আমি এত কিছু বলতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে আমি যে ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে ফান্ডিং দিয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে যারা আছে, আপনি অবাক হয়ে যাবেন তাদের পাবলিকেশন লেভেল দেখলে। এবং তারা পিএইচডি ক্যান্ডিডেট, তারা পাবলিকেশন, সবাই তো আর পিএইচডি ক্যান্ডিডেট না ইন্ডাস্ট্রিতে, কিছু ডিপার্টমেন্ট থাকে তারা হচ্ছে ইন্টেলেকচুয়াল বিষয়গুলো দেখে। তো তারা যারা এই ইন্টেলেকচুয়াল বিষয়গুলো দেখে, তারা আমাদের সাথে প্রতি মাসে একটা করে মিটিং করে। হুম।
মিটিং করে তাদের যে প্রবলেম তারা ফেস করতেছে এই প্রবলেমগুলো আমাদের জানায়। তো আমরা দেখি সেই টেস্ট করে বা ফাইন এলিমেন্ট করে হোক, যেভাবে হোক আমরা সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই আসলে করে যাচ্ছি, এটাই রিসার্চ। তো এতে কি হয়, ইন্ডাস্ট্রি তার প্রবলেমটা যখন সলভ করতে পারবে আমাদের রিসার্চের মাধ্যমে, আমার প্রফেসরের মাধ্যমে, তখন কি হবে, ইন্ডাস্ট্রি তার সলিউশন পেয়ে গেল, প্লাস হচ্ছে সবাই বেনিফিশিয়ারিজ। আমি আমার ডিগ্রি পাইলাম, মেমোরিয়াল ইউনিভার্সিটির একটা কন্ট্রিবিউশন থাকলো, আমার প্রফেসর একটা প্রজেক্টের ফান্ডিং পাইলো। তার মানে কি, কোলাবোরেশনে কাজ হলো, তাই কিনা? প্রত্যেকটা জায়গায় এরকম কোলাবোরেশনে রিসার্চ হয়। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কানেকশনে আছে কিনা, কোনো রিসার্চের কানেক্ট করে কিনা আমি জানি না, আসলে আমার জানা নেই। কারণ এরকম অভিজ্ঞতা আমার হয়নি যে কোনো একটা ইন্ডাস্ট্রির রিসার্চে আমি কাজ করব, কারণ আমি খুবই ইয়াং, কেবল জয়েন করছি, কিছু তারপরে চলে আসছি। তো এরকম আমার এখনো হয়ে ওঠেনি। তবে এটা আসলে খুব দরকার, রিসার্চটা খুবই দরকার। এবং এই ইন্ডাস্ট্রি গাই যারা আছে এরাও রিসার্চ করে, তাদেরও অনেক পাবলিকেশন থাকে, যেটা হয়তো আমাদের আসলে আমাদের দেশে তো এভাবে এখনো গড়ে ওঠেনি। রিসার্চটা এত বেশি ইম্পর্টেন্স এখনো আমরা জানি না রিসার্চ সম্পর্কে। আমার আমার খুবই ইচ্ছা যে রিসার্চ জিনিসটা কি, গবেষণা জিনিসটা কি, এর গুরুত্বটা কি, এই গুরুত্ব প্রতি মানে একেবারে আমার দেশের প্রতিটা মানুষের ভিতরে এটা মানে কনভে করা একেবারে আপনার কি বলবো, প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সবাই যেন বিষয়টা জানে। কারণ আমরা আমাদের বাংলাদেশের কিছু কথা আসলে একটু বলি। বাংলাদেশে এমন একটা বিষয় যে শুধুমাত্র আমরা সরকারি জব, শুধু বিসিএস ক্যাডার, শুধু এই দিকে যে ছুটতেছি, অন্য মানে রিসার্চের গুরুত্ব বুঝতেছি না, মানুষজন রিসার্চের দিকে যাচ্ছে না। তো একটা দেশের ডেভেলপমেন্ট হবে কেমনে? শুধু বিসিএস নিয়ে পড়ে আছি, শুধুমাত্র আমরা কিভাবে ক্ষমতা ডেভেলপ করব, কিভাবে আমরা মানে আপনার কি বলবো, বিসিএস দিয়ে যে খুব মানে সে সৎভাবে জীবনযাপন করে ধনী হচ্ছে এরকম তো আমরা রিসেন্টলি দেখতেছি না। আমি এগুলো তো বলতে চাচ্ছি না, অনেক কিছুই আমরা জানি, তো এগুলো বলতেছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের একটা জেনারেশনের বা একটা গ্রুপের অন্তত রিসার্চে আসতে হবে আমাদের দেশের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য। যাই হোক, তো আপনি এখানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, যেমন অনেকে অনেক ডিজাইন ফার্মে কাজ করে থাকে, কনসালটেন্সি ফার্মে কাজ করে থাকে, তো যারা কোন একটা এনজিওতে কাজ করে থাকে, তো আপনি আপনার এনজিও, কনসালটেন্সি ফার্ম অথবা আপনার যে ইন্ডাস্ট্রি আছে সেই এক্সপিরিয়েন্স গুলো এখানে লিখবেন। কিন্তু আপনার হয়তো কোনো রিসার্চ পেপার নাই, তাহলে আপনি কি করবেন? রিসার্চ পেপার নাই, আপনি লিখবেন কেমনে? আপনার রিসার্চ পেপার নাই, আপনি লিখবেন না, আপনার রিসার্চের এক্সপিরিয়েন্স নাই, আপনি ওটাকে এখানে হাইলাইট করারই দরকার নেই। আপনার এমনি যে এক্সপিরিয়েন্স গুলো আছে আপনি সেইটা লিখুন, যে আমি এই এনজিও তে কাজ করেছি, এই এনজিও তে আমি এই প্রজেক্টে কাজ করেছি, আমি মানুষদেরকে এই বিষয়ে সচেতন করেছি। সাপোজ একজন সোশিওলজিক্যাল পার্সন, সে যখন একটা এনজিও তে কাজ করে, তার কাজ ধরেন কোনো মানুষকে সচেতন করা, সামাজিক বিষয়ে সচেতন করা। হুম। তো সে কি করলো, সে হচ্ছে তার এসওপি তে লিখলো যে আমি এই এনজিও তে কাজ করি, আমি এই টপিকের উপরে কাজ করতেছি। যেমন আমি ধরেন যে একজন ব্যক্তি হচ্ছে কাজ করতেছে, আমাদের এখন সমাজে কিন্তু একটা বিরাট প্রভাব হচ্ছে কিসের, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজ, যুব সমাজ কি এটা আমরা বলবো যে আমরা সবাই, তাই না? আমরা এখন সোশ্যাল মিডিয়াতে মানে একেবারে ডুবে আছি, একেবারে অ্যাডিক্টেড, তাই না? তো কোনো একটা এনজিও, কোনো একটা সংস্থা ধরেন এই জিনিসটা নিয়ে কাজ করতেছে, আপনি তার একটা অংশ, আপনি তার একজন এমপ্লয়ি, আপনি আপনার অভিজ্ঞতা লিখলেন যে আমি আমার দেশের আহ, এই কি প্রভাব পড়তেছে একটা সোশ্যাল মিডিয়ার প্রভাবটা কিভাবে ইয়াং জেনারেশনের উপর পড়তেছে, তাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি। এবং আমি এটা কাজ করতে যে মানুষের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, এবং আমি তাদের যে রিসার্চ, তাদের যে চাওয়া, ধরেন আপনি ইন্টারাকশন যখন করেন তখন মানুষের মতামত আপনি নিছেন, যাকে বলা হয় ফিডব্যাক। তো অনেক রিসার্চ আছে কেস স্টাডি টাইপের রিসার্চ। হ্যাঁ, আপনি যখন এই ধরনের মানুষের কাছ থেকে বিভিন্ন কোশ্চেন করবেন,
কোশ্চেন করে তাদের অ্যান্সার নিয়ে দেখবেন মাঝে মাঝে কিন্তু ইমেইলে, আমি জানি না, আমার ইমেইলে মাঝে মাঝে আসে যে অনেকে কিন্তু এরকম ফিল্ড কেস স্টাডি করতেছে, কোন একটা রিসার্চ করতেছে, যে রিসার্চটা হচ্ছে আপনার মানুষের কোশ্চেনারি বেস। আপনি কোশ্চেন করলেন, কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো মানুষ দিবে আপনাকে, সেই অ্যান্সার থেকেই আপনি হচ্ছে আপনার ডাটাবেস, এই যে যেটা একটু আগে বললাম যে অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালাইসিস করে তাদের বেশিরভাগ মানুষের মতামত কোন দিকে সেটা নিয়ে একটা অ্যানালাইসিস করে কিন্তু আপনি একটা কেস স্টাডি টাইপের রিসার্চও করা যায় এরকম করে। এখন প্রত্যেকটা এনজিওর এরকম কেস স্টাডি আছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিছু না কিছু কেস স্টাডি থাকে। তো আপনার যদি সেখানে কোনো পজিশন থাকে, সেখানে আপনার যদি কোনো কন্ট্রিবিউশন থাকে, আপনার কোনো টিমে কাজ করার অভিজ্ঞতা থাকে, সেগুলো আপনি লিখবেন, সেগুলো এখানে ইনক্লুড করবেন। আপনার পেপার নাই কিন্তু এই কাজগুলো তো আছে, এবং এই কাজগুলো করতে যে আপনি হচ্ছে আপনার হায়ার স্টাডি প্রয়োজন, আপনার মনে হয়েছে যে আপনার এই বিষয়ে আরো নলেজ থাকা দরকার, এবং মানুষকে বোঝাতে যে আপনার নলেজটাকে আরো প্রসারিত করা দরকার, ডিপ নলেজ দরকার, এজন্যই আপনি হচ্ছে এই প্রোগ্রামে আগ্রহী। আমার মনে হয় যে আমি ডিটেলস বোঝাতে পারছি কিভাবে আপনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সাজাবেন, যে কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। ওকে, এরপরে তারপর লিখছেন যে আই পোসেসেস এ ইমপ্রেসিভ পাবলিকেশন রেকর্ড। দেখেন তিনি একজন টিচার, তার অনেক পাবলিকেশন আছে, এটা কিন্তু ইমপ্রেসিভ, কারণ এই জিনিসগুলো প্রফেসররা অনেক বেশি দেখে। এই জন্য আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যেটা সত্য কথা একেবারেই, যেটা আমরা সবাই জানি, যারা টিচিং প্রফেশনে আছে, যাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, এদের জন্য হায়ার স্টাডি ম্যানেজ করাটা তুলনামূলক ইজি, মানে তুলনামূলক অন্য প্রফেশনের চাইতে একটু হলেও ইজি। কেন? কারণ তার এই রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকার কারণেই হচ্ছে ইজি। কারণ বাংলা পৃথিবীতে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, এখানে আপনার দুই ধরনের স্টাডি। ধরুন আমি মাস্টার্স করতেছি, একটা মাস্টার্স আছে কোর্স বেস, সেখানে কোনো রিসার্চ নাই, সেটা আপনাকে নিজে পে করে পড়া লাগবে। মানে ধরেন যে আপনার 30 থেকে 40 লাখ টাকা লাগবে 2 বছরের একটা মাস্টার্স করতে, এবং সেখানে আপনার ফুল নিজে পে করে, টিউশন ফি পে করে, নিজের হচ্ছে খরচ বহন করে কাজ করে, বা আপনারা অবশ্যই জানেন যে বিদেশে এসে অনেকে অনেক জব টব করে তারপরে কিন্তু আপনার সেটা ম্যানেজ করে পড়ালেখা করতে হবে। হ্যাঁ, তো এটাকে বলা হয় কোর্স বেস। কিন্তু আপনি যদি থিসিস বেস আসেন, থিসিস লাইনে যদি আসেন, অর্থাৎ রিসার্চ বেজে যদি আসেন, তাহলে আপনাকে এই ফান্ডিংটা কিন্তু রিসার্চ বেজেই থাকে, ফান্ডিংটা কিন্তু কোর্স বেজে থাকে না। তো ফান্ডিংটা আপনাকে দিবে একজন প্রফেসর। কেন? কারণ আপনি রিসার্চ করবেন, আপনি তার কাজ, রিসার্চের কাজে হেল্প করবেন, এই জন্য তো আপনাকে ফান্ডিং দিবে। এই জন্য আপনার টিউশন ফি দেওয়া লাগবে না আপনাকে, বরং একটা স্টাইপেন্ড পাবেন যেটা দিয়ে আপনি থাকতে পারবেন, খাইতে পারবেন, তাই না? আপনার হয়তো বাইরে কোনো কাজ করা লাগবে না। হুম, তো এই সুবিধাটা আপনি নিবেন, একেবারে বলা যায় যে ফ্রি, আপনি একটা ইউনিভার্সিটির, একটা টপ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করবেন। আপনার কিছু অবশ্যই কিছু নলেজ, কিছু মাথার ভিতরে কিছু ইন্টেলেকচুয়াল পাওয়ার থাকতেই হবে, তা না হলে এই এই সুযোগটা আপনাকে কেন দিবে? এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা দেখানোর জন্য রিসার্চটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনার যে আসলে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, এটার জন্য রিসার্চ অনেক গুরুত্বপূর্ণ। রিসার্চের মাধ্যমেই মানুষ বুঝতে পারে যে আপনার মানে রিসার্চ অভিজ্ঞতা কেমন, আপনার ব্রেন কত দূর কাজ করতে পারে, এগুলো দেখলে বোঝা যায়। এবং এটা ডেভেলপ করে, যেমন আমি হয়তো কেবল রিসার্চ শুরু করছি, আমি রিসার্চের সম্পর্কে কেবল জানতেছি, এর তো কোনো শেষ নাই, রিসার্চের কোনো শেষই নাই আসলে। তো প্রথমে এক ধরনের কাজ করা হয়, সেগুলোর কোয়ালিটি একরকম থাকে, পরে এগুলো কোয়ালিটি ডেভেলপ করে, দেখবেন একজন ফুল প্রফেসর, তার সে যখন লেকচারার ছিল তার কোয়ালিটি কি, আর একজন প্রফেসর হওয়ার পরে কোয়ালিটি কি, এটা স্বাভাবিক। তো যাক, এই আলোচনা করতে গেলে আবার দীর্ঘ সময় চলে যাবে, হয়তো বা আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু এগুলো নিয়েই বলতে পারবো। এখন আমি এইগুলো নিয়ে ডিটেলস বলতে চাচ্ছি না, আমি ডিটেলসে বোঝাতে যেই কিন্তু আসলে রিলেটেড জিনিসগুলো চলে আসতেছে। তো আমার মনে হয় এগুলো উচিত বলতে হবে, কারণ না জানাইতে হবে মানুষকে, এবং কিভাবে লিখতে হয়, আপনার রিসার্চ সম্পর্কে জানাইতে হবে সবাইকে। তো এখানে I possess a impressive publication record contributing significantly to the field of sociology with a wealth of scholarly outputs। তার মানে তার কিছু রিসার্চ আছে, যে রিসার্চে কিছু স্কলারি আউটপুট, এই একটা টার্ম কিন্তু এখানে আছে, স্কলারি, যারা বিগিনার্স তাদের জন্য।
যে স্কলারি টার্ম, একটু আগে আমরা অনেক কিছু টার্ম লিখছি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কিছু লিখছি অ্যানালিটিক্যাল স্কিল, এখানে একটা আছে স্কলারি। স্কলারি বলতে আমরা যখন একজন কোনো ব্যক্তিকে বলি সে একজন স্কলার, স্কলার মানে কি, সে ওই বিষয় সম্পর্কে এক বিশেষজ্ঞ, জানে। তার মানে তার এমন কিছু পেপার আছে, এমন কিছু পাবলিকেশন তার আছে, যে পাবলিকেশন গুলো ফাইন্ডিংস গুলো হচ্ছে স্কলারি ফাইন্ডিংস, মানে একেবারে বলা যায় যে বিশেষজ্ঞদের মতো ফাইন্ডিংস, যে বিষয়ে একেবারে ইউনিক ফাইন্ডিংস, ঠিক আছে। এরকম কিছু পেপার তার আছে। কয়টা পেপার আছে এখানে লিখছে সে, যে তার 12 পাবলিকেশন আছে, এবং তার কাজগুলো কি কি নিয়ে, তার কিছু জার্নাল এবং কনফারেন্স আছে। এই 12 পেপারের ভিতরে তার রিপুটেবল কিছু জার্নাল আছে, কিছু কনফারেন্স আছে, কারণ সে কিন্তু একজন ইউনিভার্সিটির টিচার, সুতরাং তার এগুলো কিছু কিছু আছে এবং থাকবে, এটাই স্বাভাবিক। মাই রিসার্চ এক্সপ্লোরস মাল্টিফেস্টেড সাবজেক্টস ইনক্লুডিং হেলথ অ্যাসেসমেন্ট এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার রিসার্চ এক্সপ্লোর করে কি কি জিনিস, সেগুলো এখানে লিখছে, কি কি বিষয়ে সে রিসার্চ করে। যেমন সে রিসার্চ করে হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্টের হেলথ অ্যাসেসমেন্ট নিয়ে সে কাজ করে। ইম্প্যাক্ট অফ ড্রাগ অ্যাডিকশন অন ইয়থ, ড্রাগ অ্যাডিকশনের প্রভাব কি যুবক, মানে যুব সমাজের উপরে, যুবকদের উপরে, এটা নিয়ে কাজ করে। তারপর আছে কি ইন্ট্রিকেট রিলেশনশিপ বিটুইন দ্য টাইম ম্যানেজমেন্ট একাডেমিক অ্যাচিভমেন্ট। আপনি একাডেমিক অ্যাচিভমেন্টের করতে যে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, যেমন আমি যদি এখন আমার এক্সপিরিয়েন্সটা দেই, সাপোজ আমি এখন কিন্তু ব্যাচেলর না, আমি, আমার পরিবার আছে, আমার কিডস আছে, মানে আমার বাচ্চা আছে। তো আমার শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করলেই শুধু, তো আমার ফ্যামিলি আছে, সে ফ্যামিলি আবার এখানে না, বাংলাদেশে। তাহলে আপনি চিন্তা করেন যে আমি তো শুধু নিজেকে নিয়ে এখন ভাবতে পারতেছি না, আমি আমার আমার এই স্টুডেন্ট লাইফটা, হায়ার স্টাডি লাইফটা, আর আমি যখন ব্যাচেলর ছিলাম, যখন শুধুমাত্র পড়াশোনা নিয়ে ছিলাম, তখনকার বিষয় আর এখনকার বিষয় কিন্তু ভিন্ন। সুতরাং আমাকে এখন টাইম ম্যানেজমেন্ট করাটা, বা ব্যাচেলরের সময় টাইম ম্যানেজমেন্ট করা আর এখনকার টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু ডিফারেন্ট। সুতরাং এই টাইম ম্যানেজমেন্ট স্কিল নিয়েও রিসার্চ হতে পারে, এবং একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনি চিন্তাই করতে পারবেন না যে কত কিছু, কত বিষয় নিয়ে রিসার্চ হতে পারে। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, একাডেমিক অ্যাচিভমেন্ট কিভাবে করতে হয়, এগুলো নিয়েও রিসার্চ হতে পারে। আমার খুবই ইচ্ছা যে এইসব জিনিসগুলো, রিসার্চ বেস জিনিসগুলো নিয়ে মানুষের সামনে উপস্থাপন করা, যে এই বিষয় নিয়েও রিসার্চ করা যায়। টাইম ম্যানেজমেন্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, সে এই বিষয় নিয়ে রিসার্চ করতেছে। অ্যাডিশনালি সে আরো কি করতেছে, তার অনগোয়িং একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা হচ্ছে ক্রুশিয়াল সোসাইটাল অ্যাসপেক্ট সাচ অ্যাজ দ্য ইফেক্ট অফ কোভিড-19 অন মাইগ্রান্ট ওয়ার্কার্স। অর্থাৎ যেসব ওয়ার্কারগুলো আমাদের বাংলাদেশ থেকে বিদেশে আসতেছে কোভিড-19 এর কারণে, তাদের সোসাইটাল ইফেক্টটা কি, কোভিড-19 এর কারণে তাদের তাদের উপরে কি ইম্প্যাক্ট পড়েছে, এইটা তার ফ্যামিলিগত ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, বিদেশে থাকার কারণে ইম্প্যাক্ট, এই সব বিষয় নিয়ে হয়তো বা সে রিসার্চ করতেছে। আমি জানি না ডিটেলস, হয়তো তার পাবলিকেশন গুলো পড়লে হয়তো আমি জানতাম, তাই কিনা। তো একটা বিষয় তার পাবলিকেশন না পড়লে তো ডিটেলস বলা মুশকিল, কিন্তু সে এই বিষয় নিয়ে রিসার্চ করতেছে, সেটা সে ফুটিয়ে তুলেছে। এবং সে আরো কিছু বিষয় নিয়ে রিসার্চ করতেছে, যে প্যান্ডেমিকের সময় অনেকে ড্রপ আউট হয়ে গেছে, ডাইনামিক ড্রপ আউট রেট, মানে আমাদের সব কিছু কিন্তু ডাইনামিক যত কিছু ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে। আহ, যখন আমাদের কোভিড-19 ছিল, অনেক স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেছে। মানে এই ধরনের ঘটনাগুলো নিয়ে সে কিন্তু রিসার্চ করতেছে। তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্টের ভিতরে ফেসবুক ইউজের যে ইম্প্যাক্ট, এইটা নিয়ে রিসার্চ করতেছে। তো এখানে তার রিসার্চ ফিল্ড, মেন কথা হচ্ছে সে কি কি টপিক, কি কি ফিল্ডে রিসার্চ করতেছে, তার পুরো রিসার্চ ফিল্ডটা সে এখানে কিন্তু তুলে ধরছে। ওকে, এখন তার বিষয়ে গেল। এখন আমরা যদি আমাদের ফিল্ড তুলে ধরতে চাই, সাপোজ একজন ইন্ডাস্ট্রিয়াল পার্সন, বা একজন কোম্পানিতে কাজ করে, বা অন্য কোনো প্রফেশনে যেই থাকুক না কেন, সে, তার রিসার্চ নাই, সাপোজ আপনার কোনো পেপার নাই, কিচ্ছু নাই, কিন্তু এই যে দেখেন, এখানে পেপার থাকাই লাগবে বিষয়টা তো এমন না। আপনার পেপার নাই, এখানে সে যে কথাগুলো লিখছে, সে এই টপিক নিয়ে এই ফিল্ডে সে কাজ করতেছে, তার কাজটা কি, সে রিসার্চ করতেছে, সে একজন শিক্ষক মানুষ, সে রিসার্চ করতেছে। আপনি একজন ইন্ডাস্ট্রিয়াল পার্সন, আপনি রিসার্চ, আপনি টিচিং এ নাই, আপনি রিসার্চ করতেছেন না, কিন্তু আপনি তো লিখতে পারবেন যে আপনি হচ্ছে
আপনার ইন্ডাস্ট্রির এই রিলেটেড বিষয়ে কাজ করতেছেন। এখন এই বলতেছি বারবার, আমি তো জানি না আপনি কি কাজ করতেছেন, তাই না? তো বিষয়টা হলো, আমি যেটা জানি সেটা বলতেছি। ধরেন আপনি কোন একটা এনজিওতে কাজ করতেছেন, কোন একটা কোম্পানি ডিজাইন ফার্মে আছেন, তাহলে আপনি কি কাজ করছেন, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা কি আছে? আপনি একটা ধরেন 10 স্টোরি বিল্ডিং ডিজাইন করছেন। ডিজাইন করতে যে কি কি প্রবলেম আপনি ফেস করেছেন, এবং ডিজাইন করার পরে সেই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করছেন। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন বা এখানে লিখতে পারেন। অথবা এই ডিজাইন করতে যে আপনি কি কি বিষয়ে পড়ালেখা করছেন, কারণ ডিজাইন এমনি এমনি তো করা যাবে না। আপনার ডিজাইন করতে হলে বিল্ডিং কোড জানতে হবে, আপনাকে বিভিন্ন রুলস রেগুলেশন জানতে হবে, আপনাকে হচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে আপনি ডিজাইন করতেছেন আপনার ভাস্ট নলেজ থাকতে হবে। এমনি এমনি তো আপনি ডিজাইন করলেই সেটা অ্যাপ্রুভ হবে না, অথবা সেটা ফ্রুটফুল কোনো ডিজাইন হবে না। তো আপনি যখন এগুলো করবেন, আপনি এই এক্সপিরিয়েন্স গুলো আপনি লিখতে পারেন। ইভেন একটা ডিজাইন ফার্মে বা একটা ডিজাইন টিমে একজন ব্যক্তি তো আর থাকে না। আপনার সে জায়গায় লিডিং পজিশন কি ছিল, আপনি আসলে ওই টিমের কি মেম্বার ছিলেন, আপনার কন্ট্রিবিউশনটা কি, এইগুলো আপনি লিখতে পারেন। ওকে। তো এখানে একজন ব্যক্তি টিচার, সে তার গল্পকে সাজিয়েছে। এজন্য আমি প্রথম ক্লাসে বলেছিলাম প্রত্যেকের গল্পই ভিন্ন, প্রত্যেকের লাইফ এক্সপিরিয়েন্সই ভিন্ন, প্রত্যেকের জীবনী ভিন্ন, প্রত্যেকের ইন্টেনশন ভিন্ন, প্রত্যেকের চিন্তা ভিন্ন, সবকিছু ইউনিক। সুতরাং এসওপির কথাবার্তা লেখা ইউনিক হবে। এখন এটা একটা জেনারেল টার্ম, আপনি কিভাবে লিখবেন, সাজাবেন কিভাবে, আমি সেটা দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে আপনি লিখতে পারেন, কি কি বিষয় থাকতে পারে, ইনক্লুড থাকতে পারে, আমি সেগুলো এখানে হচ্ছে আলাপ করতেছি। এখন আপনি যখন এই প্রফেশনাল এক্সপেরিয়েন্সে সবকিছু লিখবেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাই লেখেন লাস্টে এসে লিখবেন যে হ্যাঁ আমি রিলেট কিন্তু করা যায়। ভাই, রিলেট করা যায় না বিষয়টা এমন না। আপনি লেখা শুরু করলে দেখবেন যে এটা রিলেট করা যায়। হ্যাঁ, আমি এই বিষয়ে কাজ করেছি, আমার কাজ আমাকে ইমপ্রেস করেছে, এবং আমার নলেজ ডেভেলপ করেছে, আমার কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করছে, আমি রিসার্চের প্রতি আকৃষ্ট, আমি আরো বেশি জানতে চাই, আমার নলেজ আরো শার্প করতে চাই, আমি হচ্ছে আমার ডেভেলপমেন্টের জন্য, নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমি হায়ার স্টাডি করা গুরুত্বপূর্ণ মনে করতেছি আমার জন্য। আমার প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমার হায়ার স্টাডি প্রয়োজন। এইগুলো আপনি লিখবেন লাস্টে এসে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার লাস্ট কথাবার্তাগুলো, এটা থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফের লাস্টে। এটা থাকবে যে হ্যাঁ আমার এই কাজটা আমাকে ইমপ্রেস করছে, এই কাজটা আমার জন্যই আমি ডিগ্রিটা করতে চাচ্ছি, এরকম। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, মানে এটা আপনাকে রাখতেই হবে। যেমন লাস্ট উইকে যখন আমি আলাপ করতেছিলাম বা ক্লাস নিচ্ছিলাম, তখন একটা কমেন্ট ছিল যে আমি কি কোনো প্রফেসরের নাম বা সুপারভাইজারের নাম আমি ইন্ট্রোডাকশনে দিতে পারবো কিনা। তো আমি বলবো ইন্ট্রোডাকশনে আপনি এগুলো না দিয়ে, ইন্ট্রোডাকশনে কোনো সুপারভাইজারের নাম বা কোনো ব্যক্তির নাম, এগুলো ইন্ট্রোডাকশনে রাখা উচিত না। আপনি এই এই পার্টে এসে রাখবেন। আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, সাপোজ পৃথিবীতে অসংখ্য ইউনিভার্সিটি আছে, তাই কিনা? ইউনিভার্সিটি তো শেষ নেই। আপনি কেন একটা ইউনিভার্সিটিকে সিলেক্ট করতেছেন? আমি যদি বলেন আমি কেন মেমোরিয়াল ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, এখন এর পিছনে অনেক গল্প থাকে, অনেক কথা থাকে, ঠিক আছে? বিভিন্ন বিষয় এর সাথে জড়িত থাকে, ঠিক আছে? যেমন আপনি আহ, যারা কেউ কেউ আছে একেবারে ডেডিকেটেড, আমি আমেরিকাই যাব, বুঝতে পারছেন, আমি আমেরিকাই যাব, এরকম ডেডিকেটেড থাকে। সুতরাং সে আমেরিকার যে কোনো একটা ইউনিভার্সিটি হলেই কিন্তু চলে যায়। কারো থাকে যে আমার রিসার্চ ফিল্ড যেখানে ভালো, ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার, আসলেই ডাজেন্ট ম্যাটার। আপনার রিসার্চ, আপনার আপনার ফ্যাসিনেশন আছে রিসার্চে হচ্ছে জিওটেকে, আপনি স্ট্রাকচারে যে ভালো করতে পারবেন নাকি? পারবেন না। তো আপনার ফ্যাসিনেশন যে বিষয়ে, আপনার ম্যাচিং যেখানে যেখানে বিষয়, এগুলো নিয়ে আমার অন্য আলোচনা আছে, আমি এগুলো নিয়ে ক্লাস নিব, যে কিভাবে আপনি সুপারভাইজার ম্যানেজ করবেন, আপনি কি কেন এই সুপারভাইজারকেই ম্যানেজ করবেন, কেন এই ইউনিভার্সিটি চুজ করবেন, এগুলো নিয়ে আমার লেকচার থাকবে, এগুলো নিয়ে আমি আরো ক্লাস নিব। যখন সুপারভাইজার ম্যানেজমেন্টের ক্লাসগুলো নিব, তখন এগুলো নিয়ে অনেক ডিটেলস মানে আলোচনা করা যাবে আর কি। তো এখন আমি মেমোরিয়াল কেন চুজ করলাম, এই কোশ্চেনটা যে কেউ করতে পারে, তাই না? যে এত ইউনিভার্সিটি থাকতে আপনি কেন মেমোরিয়াল চুজ করলেন? অনেকগুলো বিষয় আছে। বিষয়টা হচ্ছে
আমি কোন রিসার্চ করতে চাচ্ছি এবং আমার সুপারভাইজার ওই রিসার্চগুলো করে কিনা, এবং তার যদি তার প্রোফাইল আমি দেখি, ইভেন আমি এই টেকনিকগুলো এখনই বলবো কিনা জানি না। আপনি যখন সুপারভাইজার ম্যানেজ করবেন, তার দেখবেন যে তার প্রোফাইল যখন আপনি দেখবেন, তার ওয়েবসাইট, তার পার্সোনাল কিন্তু ওয়েবসাইট থাকে, ল্যাবের ওয়েবসাইট থাকে, এগুলো দেখলে ওখানে দেখবেন আপনি তার আগে যেসব স্টুডেন্টের সে রিসার্চ করিয়েছে তাদের নাম থাকে। তো তাদের সাথে আপনি ইমেইলে যোগাযোগ করতে পারেন যে ওই সুপারভাইজারের কমিউনিকেশন কেমন, সে কি ব্যক্তি হিসাবে কেমন, অনেক কিছু জানবেন। তো আমি আমার সুপারভাইজার সম্পর্কে অনেক ভালো রিভিউ পেয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন সুপারভাইজার আমি পেয়েছি। তো সব মিলে আমি হচ্ছে আমার রিসার্চ ফিল্ড প্লাস সুপারভাইজার সব মিলে গেছে, এজন্য হচ্ছে আমি মেমোরিয়াল চুজ করছি। কিং ফাহাদ বাদ দিয়েছি, ক্যালগারি বাদ দিয়েছি, টোকিও টেক বাদ দিয়েছি। তো এগুলো বাদ দিয়ে আমি এখানে আসছি শুধু এই কারণে। এখন আপনি আরো অনেক কারণ আছে, সেগুলো হয়তো নাই বলি, মেইন কারণগুলো বললাম। এরপর আপনি হচ্ছে এখানে কেন একটা ইউনিভার্সিটি, আমি কোনো ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে উল্লেখ করিনি, আমি জাস্ট আমার কথা বললাম, কারণ অনেকের মনে কোশ্চেন আসে যে আপনি কেন মেমোরিয়ালে গেছেন, আপনি তো অন্য ইউনিভার্সিটিতে যেতে পারতেন। ভাই আমি তো বললামই। এখন হচ্ছে এখানে একটা ইউনিভার্সিটির নাম দিয়ে ধরেন একটা লিখছে, আমি কি লিখছে আগে একটু দেখি, যে দ্য ইউনিভার্সিটি নেম পিএইচডি প্রোগ্রাম ইজ সোশিওলজি ইজ মাই বেকন অফ একাডেমিক পারসুট অফ ইটস ডিস্টিংগুইশড ফ্যাকাল্টি মেম্বার্স। তার মানে সে বলতে চাচ্ছে আমি এই ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রাম করতে চাচ্ছি, কারণ কি এখানে যে ডিস্টিংগুইশড ফ্যাকাল্টি মেম্বার্স আছে তারা হচ্ছে রিনাউন্ড ফ্যাকাল্টি মেম্বার্স, সারা বিশ্বে তারা পরিচিত এই প্রফেসরগুলো। এখন বিদেশে প্রফেসরদের এত বেশি মূল্যায়ন করা হয়, মানে ভাবার বাইরে। মানে এটা আসলে দেশে থাকাকালীন আমি বুঝতে পারি নাই যে প্রফেসরদের মানে একেবারে বলা যায় যে কোনো একটা ফিল্ডের যে অনেক বেশি জানে, যার নলেজ আছে। বাংলাদেশে তো নলেজের কোনো ভ্যালু নাই, আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনার ভ্যালু আছে, নলেজ আছে, আপনার ভ্যালু নাই। কিন্তু বিদেশে এই জিনিসটা আছে, নলেজকে তারা অনেক বেশি ভ্যালু দেয়। তো এইসব প্রফেসর গুলো, ওই ইউনিভার্সিটির এই প্রফেসর গুলো রিনাউন্ড প্রফেসর। আপনি এরকম কিছু রিনাউন্ড প্রফেসরকে, আপনার ফিল্ডের প্রফেসরকে এখানে উল্লেখ করতে পারেন তাদের নাম সহ, যেমন ডক্টর ট্রেসা অ্যান্ড মার্টিনেস। সে কি করছে? সে পায়োনিয়ারিং ওয়ার্ক অন রেস, ক্লাস, জেন্ডার, divide and behavior aligns seamlessly with his fascination for understanding societal complexities. তার মানে সে কি কি বিষয় নিয়ে কাজ করে দেখবেন আপনি ওই প্রফেসরের যদি প্রোফাইল সার্চ দেন, তার এক্সপার্টাইজ কিসে এগুলো আসে। সে কিন্তু এমনি এমনি পায়নি, সে ওই প্রফেসরের অবশ্যই তার ওয়েবসাইটে গেছে, তার পার্সোনাল ওয়েবসাইট ঘাটাঘাটি করছে, করে দেখছে যে সে কি বিষয়ে কাজ করে। প্রত্যেকে তো আর একই বিষয়ে কাজ করে না, মানে ডাইভার্সিটি এত বেশি ভাই এই জগৎটাতে, যদি আপনি না আসেন, মানে বিলিভ মি, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি নিজেও জানতাম না মানে এত বেশি ডাইভার্সিটি থাকতে পারে, প্রতিটা টপিকে রিসার্চ করা সম্ভব, এত ডিপে যাওয়া সম্ভব একটা জিনিস নিয়ে, যেটা আসলে ভাবার বাইরে। আসলে রিসার্চের ভিতরে যদি না আসা যায় বোঝা মুশকিল। এবং এটা মানে আপনি বুঝতে পারেন, যেমন একজন প্রফেসর কাজ করতেছে কি নিয়ে দেখেন, রেস, ক্লাস, ডেঞ্জার, কি জেন্ডার, সরি জেন্ডার নিয়ে কাজ করতেছে। তো এইগুলোর তার বিষয় হচ্ছে এটা সোশিওলজিক্যাল বিষয়, সোশ্যাল কমপ্লেক্সিটি নিয়ে সে কাজ করতেছে। তাহলে এটা আপনি জানবেন কিভাবে? ওই প্রফেসরের প্রোফাইলে যে তার সম্পর্কে একটু স্টাডি করতে হবে, স্টাডি না করলে তো জানা যাবে না, তার সম্পর্কে স্টাডি করলেই আপনি জানতে পারবেন যে আসলে সে হচ্ছে এই বিষয়ে সারা বিশ্বে পরিচিত, তার রিসার্চ সব জায়গায় গ্রহণযোগ্য এবং সে বিষয়ের একজন বস। তাহলে আপনি তার নামটা দিলেন। তারপরে যেমন আরেকজনের নাম দিয়েছে ডক্টর কিম কোরিনেক্স, এক্সপার্টাইজ ইন পপুলেশন স্টাডিজ, সে কাজ করে পপুলেশন স্টাডি নিয়ে, ইন্টারজেনারেশনাল রিলেশনশিপ, জেন্ডার ইস্যুজ, এইগুলো নিয়ে সে কাজ করে। তার রিসার্চ ইন্টারেস্ট গুলো হচ্ছে এই টপিক গুলোর উপরে। এখন এগুলো সে কই পাইছে? ওই প্রফেসরের ওয়েবসাইটে যে পেয়েছে, আমি আগেই বলেছি। অ্যাডিশনালি ডক্টর মিগান রেইনল্ডস ফোকাসেস অন সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ, ওয়ার্কিং কন্ডিশন, immigration mirrors my passion for understanding the societal impact of health. এই দেখেন,
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। লাস্টে যে প্রফেসরের যে কাজ, এই কাজ এবং যে ব্যক্তি সব লিখতেছে, মানে যে ব্যক্তি হচ্ছে এসওপি লিখতেছে, তার কাজ কিন্তু অনেকটা সিমিলার। দেখেন, হেলথ নিয়ে কাজ করছে। তো এই যে যার গল্প আমি করতেছি, যে যার এসওপি নিয়ে আমি এখানে কথা বলতেছি, সে কিন্তু এই দেখবেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের হেলথ নিয়ে কথাবার্তা বলছে, তাই না, কাজ করেছে। তার মানে কি, তার কাজের সাথে তার কাজে কিছুটা হলেও সিমিলারিটি আছে। তারপরে ইমিগ্রেশন মেরট, সে কিন্তু এই যে মাইগ্রেন্ট পিপুলের উপরে কিভাবে কোভিড-19 ইম্প্যাক্ট ফেলছে, এগুলো নিয়ে কাজ করতেছে। তো তার কাজের সাথে এদের কাজের কিন্তু সিমিলারিটিজ আছে, কিছু না কিছু সিমিলারিটিজ না থাকলে তো আর প্রফেসর ম্যানেজ করা যায় না, অবশ্যই সিমিলারিটিজ আছে। এবং সে এইসব প্রফেসরের নামগুলো উল্লেখ করে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতেছে, যে আপনার ইউনিভার্সিটিতে রিনাউন্ড প্রফেসর গুলো আছে, যাদের কাছ থেকে যদি আমি তাদের আন্ডারে যদি কোনো কাজ করার সুযোগ পাই, এটা আমার জীবনের জন্য একটা অনেক বড় মাইলস্টোন হবে। আমি তাদের থেকে কিছু নলেজ গেইন করতে পারবো, আমার যেটা আমার প্রফেশনাল ক্যারিয়ার, আমার পার্সোনাল নলেজ এবং আমার রিসার্চকে অনেক বেশি এনহান্স করবে। ঠিক আছে। এখন আপনি একটা ইউনিভার্সিটির বললেন যে আমরা যখন মেয়ে পটাইতে যাই, তখন কি বলি যে ওই মেয়ের সৌন্দর্যের গুণাগুণ করি, তাই কিনা? এখানে আপনি কোনো মেয়ে পটাচ্ছেন না ভাই, এখানে আপনি হচ্ছে একটা একটা অ্যাডমিশন প্যানেলকে পটাচ্ছেন। এখানে আপনি একজন প্রসিদ্ধ বৃদ্ধ, যার নলেজের ভারে চুলটুল পেকে বুড়ো হয়ে গেছে, এই ধরনের একজন প্রফেসরকে পটাচ্ছেন। তো প্রফেসরকে পটাইতে গেলে তার কাজের প্রশংসা করতে হবে। ইউনিভার্সিটি অনেক সুন্দর, আমরা অনেক সময় অনেক এসওপি তে দেখি অনেকে লেখে ইউনিভার্সিটি অনেক সুন্দর, ক্যাম্পাস অনেক সুন্দর, বিল্ডিং গুলো অনেক সুন্দর, এবং আপনার ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, বিদেশ থেকে অনেক স্টুডেন্ট আসে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, এই জন্য আমি আগ্রহী। নো, এইগুলো, এই সমস্ত কথা লিখলে আপনার এসওপি বাদ, এগুলো লিখাই যাবে না। মানে এগুলো একেবারে কি বলবো, গদবাঁধা কথাবার্তা, এবং এইসব কথাবার্তা দেখলেই মিজাজ খারাপ হয়ে যায় এদের। কারণ এগুলো তাদের ওই আপনার ইমোশন আর তাদের ইমোশন লেভেল এখন আর এক নাই। ঠিক আছে, একেবারে ভাই ডিরেক্ট কথা। তো এইগুলো লেখা যাবে না, কোনো এই ধরনের পাম্পট্টি দেওয়া যাবে না, ফেক পাম্পট্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইউনিভার্সিটি সুন্দর সেও জানে, ওগুলো দিয়ে আপনার কোনো কাজ হবে না, আপনার কাজ হবে এখানে রিসার্চ দিয়ে। তো আপনার বলতে হবে যে আপনার ইউনিভার্সিটিতে এই ধরনের কিছু রিনাউন্ড প্রফেসর আছে, যে প্রফেসর গুলোর কাছে যদি আমি কিছু শিখতে পারি, এটা আমার জীবনের জন্য আশীর্বাদ। আমি তাদের কাছ থেকে যদি কিছু নলেজ নিতে পারি, তো এরকম প্রফেসরদের গুণগান আপনি করবেন ইউনিভার্সিটিতে, যারা আপনার ডিপার্টমেন্টে, সবার তো সম্পর্কে তো আপনি জানবেন না, আপনার ডিপার্টমেন্টে ইভেন সাপোজ আপনি একজন প্রফেসরকে অলরেডি ম্যানেজ করছেন, যেটা স্বাভাবিক হয়। হয়টা হয় কি, প্রথমে এই সুপারভাইজার ম্যানেজমেন্টের ক্লাসটা কিন্তু আমি নিইনি, আমার একটা কোর্সও আছে, সুপারভাইজার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় ফুল কোর্স আছে আমার। তো উম, এবং এই বিষয়গুলোতে আমি পরবর্তীতে ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তবে কোর্সে অনেক ডিটেলস, অনেক কিছু দেখানো হয়েছে, অনেক আলোচনা করা হয়েছে, অনেক টিপস শেয়ার করা হয়েছে। এর উপর আমার ডিটেলস একটা কোর্স আছে, এখন এই পেজেই আছে। এখন হচ্ছে আপনি এখানে সুপারভাইজারের, আমরা আগে থেকে একজন সুপারভাইজার ম্যানেজ করি কিভাবে, সেটা নিয়ে কোর্স আছে বললাম, ক্লাস নেব পরবর্তীতে, ইমেইল করার মাধ্যমে, তাকে ইমপ্রেস করার মাধ্যমে। আগে থেকে যদি আমার কোনো সুপারভাইজার ম্যানেজ থাকে, সেই সুপারভাইজারের সাথে আমি আগে কথা বলে নিব, কারণ এই এসওপি কিন্তু মেইনলি যায় হচ্ছে অ্যাডমিশন প্যানেলের কাছে। মানে আপনার ইউনিভার্সিটিতে আপনি আগে থেকে একজন সুপারভাইজার ম্যানেজ করছেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এটা যায় কিন্তু ইউনিভার্সিটিতে, যারা অ্যাডমিশন দেয়, ইউনিভার্সিটির যে কমিটি আছে তাদের কাছে। তো আপনি কিন্তু এখানে আপনার সুপারভাইজারের সাথে আগে তার কনসার্ন নেবেন, যে আপনার নাম আমি এখানে দিতে পারবো কিনা। তখন আপনি ওই সুপারভাইজারের নাম এখানে উল্লেখ করতে পারেন, যে আপনি যে সুপারভাইজারকে ম্যানেজ করেছেন, সেই সুপারভাইজারের নাম এখানে উল্লেখ করে আহ, বলতে পারেন যে আমি এই সুপারভাইজারের কাজ দেখে খুবই ইমপ্রেসড, এবং আমি তার আন্ডারে তার সুপারভিশনে আমি আমার রিসার্চকে ডেভেলপ করতে চাই, আমি আমার ডিগ্রিটা সম্পন্ন করতে চাই। এই কথাগুলো বলে আপনি লাস্টে লিখতে পারেন। লাস্টের একটা কথা দেখেন, দিস কনফ্লুয়েন্স অফ রিসার্চ, আমি একটু আমার নিজের ছবিটা সরিয়ে দিই, দেখা যাচ্ছে না।
আলোচনা করব, প্লাস নেক্সট ক্লাসে কি কি আপনার এসওপিতে আপনি রাখবেন না, কি কি অ্যাভয়েড করা উচিত এবং কি কি ইনক্লুড করা উচিত সেটা তো আমি মনে হয় ডিটেলস বলেছি। নেক্সট ক্লাসে বলবো হচ্ছে কি করা উচিত কি করা উচিত না, কি ইনক্লুড করা দরকার, কি ইনক্লুড করা আপনার প্রয়োজন নাই, আননেসেসারি, যেটা দিলে আরো ইম্প্যাক্ট কমে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করার ট্রাই করব, যদি আমার অন্য ধরনের কোনো ব্যস্ততা না থাকে। ওকে, এখন একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি ইন্ট্রোডাকশনের পরের প্যারাগ্রাফ দিলে ভালো হবে? এখানে একটা কমেন্টে লিখছে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি ইন্ট্রোডাকশনের পরের, আমি আসলে কমেন্টটা, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি ইন্ট্রোডাকশনের পরের প্যারাগ্রাফ দিলে ভালো হবে? এসওপি কয় পেজে লেখা স্ট্যান্ডার্ড? এসওপি 1 থেকে 2 পেজে লেখা স্ট্যান্ডার্ড। 1 পেজে হলে তো সব থেকে ভালো, 1 থেকে 2 পেজ। এখানে একটা কমেন্ট আসলে আমি ক্লিয়ারলি বুঝতেছি না, বলতেছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ইন্ট্রোডাকশনের পরের প্যারাগ্রাফ দিলে ভালো হবে। ওকে, হ্যাঁ, ইন্ট্রোডাকশনের পরে একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ইয়েস, ইন্ট্রোডাকশন লেখা শেষ করার পরে আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আসবেন। এরপর আসে, ডু আই নিড টু ইউজ হেডিং অফ ইচ প্যারাগ্রাফ লাইক দিস? নো। আপনার আমি এখানে আমার ক্লাসের সুবিধার্থে বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে হচ্ছে আমি হেডিং দিছি। হেডিং দিছি হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আসলে এই হেডিং এর আন্ডারে কি কি থাকে। এসওপি লেখার সময় কোনো হেডিং থাকবে না। যেমন আমি দেখেন, আমি এটার অ্যান্সার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, মনে হয় দেখা যাচ্ছে না, এটা দেখানো একটু টাফ। এই যে এখানে একটা এসওপি, আসলে আমি যে এসওপিটা আলোচনা করেছি, এই এসওপিটা আসলে লেখাটা এরকমই ছিল। দেখেন 1 থেকে 2 পেজের ভিতরে, এই যে 2 পেজ, 1 থেকে 2 পেজ। আমি জিনিসগুলোকে স্লাইডে নিছি, স্লাইডে নিয়ে প্রত্যেকটা আপনার যে পার্টকে আমি আলাদা আলাদা করে দেখাইছি। ওকে, সো এসওপিটা আসলে কোনো হেডিং থাকবে না, কোনো ধরনের হেডিং এখানে প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে লেখা শুরু করবেন, তবে কোন পার্টের পরে কোন পার্ট আসবে এবং কতগুলো পার্ট ইনক্লুড থাকতে পারে সেইগুলো আপনার মাথায় রাখতে হবে, এবং সেইগুলোই আমি আসলে এখানে আলোচনা করেছি। তো হচ্ছে এসওপি আসলে এরকমই হবে। যেমন এখানে দেখেন একটা এসওপি লিখছেন, তার নিজের কোনো নাম নেই। মানে লাস্ট উইকে একজন বলছিল নাম লিখতে হবে কিনা, পরিচয়। নো, আপনার কোনো নাম এসওপি তো থাকার দরকার নেই, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপ্লিকেশনের সময় তো আপনি আপনার সিভি দিবেন, তারপরে আপনার সমস্ত ক্রেডেনশিয়াল, মানে আপনার একাডেমিক সার্টিফিকেট, তারপর গ্রেড শিট, এরপর আপনার মানে যত অ্যাচিভমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট তো আপনাকে দিতে হবে। তো আপনার এখানে আপনার এসওপির ভিতরে আপনার নামের কোনো মাহাত্ম্য নেই। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার গ্রামের নামের কোনো মাহাত্ম্য এখানে নাই। সুতরাং আমি বলবো যে আপনার নাম দেওয়ার কোনো প্রয়োজন এখানে নাই। তো এসওপি আমি দেখালাম, এরকম এসওপি 1 থেকে 2 পেজের হবে স্ট্যান্ডার্ড। 5 থেকে 7 পেজের প্যারাগ্রাফ, 5 থেকে 7টা প্যারাগ্রাফ হতে পারে। এবং আপনি লিখবেন হচ্ছে টাইম নিউ রোমান্স, ফন্ট 12 সাইজ, এবং লাইন স্পেসিং হচ্ছে 1.5, এইভাবে লিখবেন। এবং মার্জিনের কথাও আমার স্লাইডে বলা ছিল যে চারিদিকে 1 ইঞ্চ, 2.5 সেন্টিমিটার, এইভাবে আপনি মার্জিন দিতে পারেন। এই হচ্ছে একটা এসওপির মানে ফরম্যাট আর কি। আপনি যদি লেখা শুরু করেন তাহলে এইভাবে একটা এসওপি লেখা শুরু করবেন। এটা হচ্ছে এসওপির একটা ফরম্যাট। লাস্ট কথা হচ্ছে, আপনি একটা এসওপি, যদি ইন্টেনশন থাকে যে আমি বিদেশে যাব, আমাদের বিদেশে যাওয়ার আগে কিন্তু অনেকগুলো স্টেজ, অনেকগুলো ধাপ আমাদের পার করতে হয়, আমরা জানি। যেমন আমাদের একটা কোর্স চলে, ক্লাস চলে জিআরই প্রোগ্রাম করে, আমাদের জিআরই বা এটিএস দেওয়া হয়, এটা আমাদের স্কোর হাতে রাখতে হয়। তারপর হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন করতে হয়, প্রফেসর সিলেকশন করতে হয়। তো ইউনিভার্সিটি সিলেকশন, প্রফেসর সিলেকশন, এগুলো নিয়ে আমার কোর্স আছে, ইভেন এগুলো নিয়ে আমি ক্লাসও নিব। সো আপনার এই সবগুলো তো থাকতে হবে, কারণ আপনার যদি ইন্টেনশন থাকে আপনি বিদেশে আসবেন, তাহলে আপনাকে এই মাধ্যমগুলোর ভিতর দিয়ে কিন্তু যেতে হবে, এবং প্রত্যেকেরই যেতে হয়। তো এগুলো তো আপনি করতে থাকবেন, পাশাপাশি আপনি সুন্দর একটা এসওপি সাজাইতে থাকবেন। কেন? কারণ আপনার যদি একটা সুন্দর এসওপি সাজানো থাকে, আপনি যখনই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাবেন, হয়তো ইউনিভার্সিটির নাম বা অল্প কিছু চেঞ্জ করলে কিন্তু আপনার ওই এসওপিটা আপনি ওই ইউনিভার্সিটি সাবমিট করতে পারবেন। সাপোজ
কোনো ইউনিভার্সিটিতে আমি প্রথমেই বলছি, ক্লাসে শুরুর সময় বলেছিলাম যে কোনো ইউনিভার্সিটিতে তাদের ওয়েবসাইটে একেবারে এসওপি কোনো এরকম দেওয়া লাগে না, আপনার কোনো পেজে এসওপি দেওয়া লাগে না, এরকম 1 পেজ বা 2 পেজের এসওপি দেওয়া লাগে না। তাদের নিজস্ব ওয়েবসাইটের ভিতরেই এসওপি লেখার জায়গা থাকে, এক একটা কোশ্চেন থাকে, কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। তো সেখানে কিন্তু আপনি যদি আপনার এরকম সাজানো থাকে, আপনি সাথে সাথে অ্যান্সার দিতে, যে কারণ ওইগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকটা, আমি যতগুলো অ্যাপ্লিকেশন দেখছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনার এই কোশ্চেনটা থাকবেই, আপনি কেন মোটিভেটেড, কেন হায়ার স্টাডিতে মোটিভেটেড, কেন এই প্রোগ্রামে মোটিভেটেড, কেন এই ইউনিভার্সিটিতে আপনি মোটিভেটেড, এগুলো কমন কোশ্চেন থাকবেই। এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলো তো আছেই। তো আপনার যদি এগুলো সুন্দর করে সাজানো থাকে, আপনার যদি এইগুলো সুন্দর করে লেখা থাকে আগে থেকে, তাহলে আপনি কি করতে পারবেন, দ্রুত অ্যাপ্লিকেশন করার সময় জাস্ট কপি করে ওই অ্যান্সার গুলো ওই জায়গায় পেস্ট করে দিবেন। তবে তখন লেখার সময়, কপি পেস্ট করার সময় আমরা অনেক সময় ভুলে যাই যে আসলে আমি কোন সাবজেক্ট থেকে কোথায় অ্যাপ্লাই করতেছি, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, এইগুলো কিন্তু মাথায় রেখে আপনি ওখানে লিখতে পারবেন। সুতরাং আমি বলবো, যদি আপনার হায়ার স্টাডির ইন্টেনশন থাকে, তাহলে এসওপি হচ্ছে এক ধরনের বলা যায় একটা রিকোয়ারমেন্ট আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়ার জন্য, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট আপনার নিজেকে উপস্থাপনের। এবং এই উপস্থাপনের সুযোগ আপনি একমাত্র এসওপির মাধ্যমেই পাবেন, কারণ আপনি কারোর সাথে কোনো ফোন কলে কথা বলতে পারতেছেন না, কিছুই না। তো আপনাকে যদি নিজেকে উপস্থাপন করতে হয়, তাহলে একমাত্র আপনি এইভাবে এসওপির মাধ্যমে করতে পারেন। এরপরও এসওপি দিলেন, সব দিলেন, তারপরও আবার কিন্তু আপনার ইন্টারভিউ হতে পারে, ভিডিও ইন্টারভিউ হতে পারে। হ্যাঁ, তো এগুলো সবকিছু মিলায়ে আমি বলবো যে একটা রিকোয়ারমেন্ট হিসেবে এসওপি অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা আপনি আপনার মতো করে লেখা শুরু করেন। লেখা শুরু করলে প্রথম দিকে, যেমন আমার যেটা হয়েছিল, আমি প্রথমে কি লিখবো জানি না, তখন তো আমার এই বিষয়ে এত নলেজ নাই। আমি তখন কেবল ঘাটাঘাটি শুরু করতেছি, কিভাবে লিখতে হয়, কি করতে হয় না করতে হয়। তো আমার অনেক টাইম লাগছে এটা লিখতে, অনেক টাইম, যেটা কি বলবো। তারপরে কোন এক সিনিয়র দিয়ে আমি সেটাকে রিভিউ করিয়েছিলাম। তো আপনি সেটা করবেন। তো আপনি যেহেতু অনেক ইনফরমেশন এখান থেকে পেয়ে যাচ্ছেন, তো আপনার জন্য আশা করি সহজ হবে, এবং আপনি হচ্ছে লেখা শুরু করেন, অনেক বড় হবে প্রথম দিকে, তারপর আস্তে আস্তে এটাকে ফাইন টিউনিং করে আপনি ছোট করে নিতে পারবেন। এবং পরে কোনো মেন্টর বা কোনো সিনিয়রের মাধ্যমে এটাকে আপনি রিভিউ করে নিয়ে আপনার কাঙ্ক্ষিত এসওপি বা কাঙ্ক্ষিত যে স্টেটমেন্ট অফ পারপাস, এটা আপনি সাজিয়ে ফেলতে পারবেন। সো আমার মনে হয় যে আমি যতগুলো কথা বলেছি, সবাই আমি মনে হয় মেক সেন্স করছে সবার জন্য। এবং আমি আশা করি এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন হয়তো পাবেন। আপনারা হয়তো অনেক আরো বেশি জানেন আমার চাইতে, তারপরেও আমি যতটুকু জানি বলার চেষ্টা করেছি। তো সবার জন্য শুভকামনা, এবং আগামী ক্লাসে আপনাদের উপস্থিতি কামনা করতেছি, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।